লাইভ কি স্টার্ট হয়েছে একটু যদি কেউ একজন কমেন্টস করতেন ভালো হতো, বুঝতে সুবিধা হতো তাহলে। হ্যালো, আচ্ছা আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যালো মিথুন, কেমন আছো? আচ্ছা, কোয়ারেন্টাইনে বসে আমাকে দেখছো? আচ্ছা যাক, তাও তো টাইম পাস হচ্ছে না। অনেকদিন পর আজকে লাইভে আসলাম। ঈদের আগের দিন লাস্ট এসে, ঈদের একদিন আগে লাস্ট লাইভ করেছিলাম গ্রুপে। সো লম্বা একটা ব্রেক নিলাম। অনেকদিন ধরে সবার সাথে আসলে ইন্টারাক্ট হচ্ছিল না, গ্রুপটা একটু খুব মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছিল। সো এই জন্য মনে হলো যে একদিন একটু লাইভে আসা দরকার। আর এর মধ্যেই আবার আমি রিসেন্টলি একটা রেসিপি শেয়ার করেছি, এটা নিয়ে এত কোয়েরিজ আসছে ইনবক্সে, মানে ফার্স্টে আমি রিপ্লাই করা স্টার্ট করেছিলাম, বাট পরে ওয়ান বাই ওয়ান রিপ্লাই করতে করতে টায়ার্ড হয়ে গেছি। তো মনে হলো যে এভাবে আসলে ইন্ডিভিজুয়ালি সবাইকে রিপ্লাই করার চেয়ে গ্রুপে লাইভ করাটাই বেটার। অনেকেরই অনেক ধরনের কোয়েরিজ ছিল, সেগুলো সব একসাথে সলভ করা যেত। সো হোপফুলি আজকে সবার যে কোয়েরিজগুলো আছে বা যে যেটা জানতে চাচ্ছেন বেসিক বেকিং রিলেটেড, আমি আমার নলেজ অনুযায়ী বা এক্সপিরিয়েন্স অনুযায়ী যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। সো সবাই একটু আসুক, জয়েন করুক, তারপর আমি আমার কথাবার্তাগুলো স্টার্ট করব। হ্যালো শারমিন আপু, হ্যালো অনা, হ্যালো ফাইনাজ আপু, কেমন আছেন? আপুর রান্নার ছবি দেখে লোভ লেগে যাচ্ছে, একদিন অর্ডার করতে হবে কুকআপসে। আজকেও দেখছিলাম, মাশাআল্লাহ, ইউ আর ডুইং সো ভেরি ওয়েল আপু, অল দ্য বেস্ট ফর ইউর নিউ জার্নি। আচ্ছা, আজকে আমাদের কথা বলার যে টপিক বা লাইভের যে টপিক সেটা হচ্ছে বেসিক বেকিং। সো বেকিং রিলেটেড আসলে আমি অনেক দিন ধরেই, মানে অনেক দিন ধরে বলতে আমার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে, আমি যখন থেকে বেকিং স্টার্ট করেছি, যখন থেকে টুকটাক আর কি পাড়া শুরু করেছি, তো তখন থেকে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কাছের মানুষজন যারা ছিলেন, তো নানান সময় আর কি নানান ধরনের কোয়েরিজ নিয়ে আমাকে ইনবক্স করতো। সো আমি তাদেরকে হেল্প করার ট্রাই করেছি যতটুকু আমি পারতাম। সো এরকম আসলে সব কিছু মিলিয়ে এভাবে তো আসলে কখনো লাইভে বা সবাইকে নিয়ে করা হয়নি। আমার স্টুডেন্টস যারা ছিলেন, আমি যখন ক্লাস নিতাম, তারা হয়তো এই কথাগুলো তাদের কাছে রিপিট হবে, তার কারণ এই বেসিক বেকিং কোর্সে আমি ওদেরকে এই ইনফরমেশনগুলো দিয়েছিলাম। সো হোপফুলি আমার স্টুডেন্টস যারা আছে গ্রুপে সবাই আবার আরেকবার রিপিট হয়ে যাচ্ছে। সো অনেকে হয়তো অনেক আগের কথা, এটা 2014-15 যখন আমি বেসিক বেকিং ক্লাস নিতাম। সো অনেক বছর হয়ে গেছে, অনেকে হয়তো ভুলেও গেছো বা কোনো কিছু হয়তো রিকল করতে পারছিলে না। সো হোপফুলি তোমাদের এই সেশনটার পরে আবার আরেকটা কিন্তু মানে ঝালাই হয়ে গেল, যেগুলো ভুলে যাচ্ছিলে হোপফুলি সেগুলো আবার মনে পড়ে যাবে। আবার যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে এখনই আস্ক করতে পারো, কোনো প্রবলেম নেই। হ্যালো তামান্না আপু, হ্যালো তাবাসসুম আপু, সবাইকে ওয়েলকাম। এখানে অনেক নতুন মেম্বার্স আছে আমি জানি, এর মধ্যে অনেকেই জয়েন করেছে। সো সবাইকে ভেরি ওয়েলকাম আমার গ্রুপে। সো সবাই ট্রাই করবেন গ্রুপে অ্যাক্টিভ থাকার জন্য। আচ্ছা, কমেন্টসগুলো আমি, আচ্ছা, তো বেসিক বেকিং নিয়ে যেটা কথাবার্তা সেটা হচ্ছে, রান্না তো আসলে আমরা সবাই পারি, তাই না? কেউ হয়তো একটু কম পারি, কেউ একটু বেশি পারি, বাট সবাই কিন্তু মোটামুটি পারি। আর রেগুলার রান্না বান্না যেগুলো আমাদের, এগুলো তো আসলে আমরা অলমোস্ট সবাই পারি। এখন আমার কথা হচ্ছে রান্নার সবচেয়ে ডিফিকাল্ট দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে বেকিং আর একটা হচ্ছে মিষ্টি বানানো। সো এই দুইটা আমার কাছে মনে হয়, এটা আমার পার্সপেক্টিভ, এই দুইটাতে যারা মানে এক্সপার্ট বা এই দুইটা যারা পারবে তারা বাকি সব রান্নাই পারবে। তখন আপনার বেকিং জিনিসটা খুব সেন্সিটিভ একটা জিনিস। আপনি যে কোনো ধরনের রান্না আপনি ইউটিউব ভিডিও দেখে ট্রাই করলে কিন্তু হবে, সেটা থাই হতে পারে, চাইনিজ হতে পারে, ওরিয়েন্টাল হতে পারে, মেক্সিকান হতে পারে, ইউরোপ, মানে যে কোনো ধরনের রান্না আপনি ভিডিও দেখে হুবহু যদি ট্রাই করেন সেটা হবে। বাট বেকিং এবং মিষ্টি বানানো এই দুইটা একটু সেন্সিটিভ। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই দুইটাতে মেজারমেন্টটা একবার পারফেক্ট অ্যাকুরেট হতে হবে, মানে আপনি সামান্য 19-20 করলে আপনার সব নষ্ট হয়ে যাবে। দুই নম্বর কথা হচ্ছে প্র্যাকটিস খুবই প্রয়োজন। ইভেন আমি নিজেও
মানে মাঝখানে আমার বিয়ের পরে MBA যখন আমি করছিলাম খুব লম্বা একটা গ্যাপ পড়ে গিয়েছিল। সো আমি যখন আবার ফ্রি হয়ে যখন স্টার্ট করলাম আমি দেখছি আমি অনেক কিছু ভুলে গেছি, আমার অনেক কিছু পারফেক্ট হচ্ছে না। সো তখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে এই জিনিসটা খুব প্র্যাকটিসের ব্যাপার। সো আপনারা যারা জানেন অথবা যারা শিখছেন, সো এই জিনিসটা আসলে প্র্যাকটিসে রাখবেন, ঠিক আছে? এটা মাঝে মাঝে দেখা যাবে বানালে মানে আপনার হাতটা চলে আসে। হাত চলে আসে বলতে যে আমরা একটা ব্যাপার বলি যে মানে একটা জিনিসে এক্সপার্ট হওয়া। সো বেকিং এবং মিষ্টি বানানো এই দুইটা জিনিস হচ্ছে খুব মানে প্র্যাকটিসে থাকতে হয়, না হলে অনেক এক্সপার্ট মানুষজনও দেখা যায় যে উল্টাপাল্টা হয়ে যায় বা ভুলে যায় বা অনেকদিন পরে বানালে পারফেক্ট হয় না। সো এই জন্য এই দুইটা জিনিসকে বলা হয় যে আসলে রান্নার সবচেয়ে ক্রিটিক্যাল এবং সেন্সিটিভ দুইটা জিনিস, এই দুইটা জিনিস যে পারে সে সব ধরনের রান্না পারে। আর বেসিক বেকিং নিয়ে আজকে আমি যে ধরনের কথাবার্তা বা যেই কন্টেন্টসগুলো কভার করব সেগুলো হচ্ছে আমার বেসিক বেকিং বলতে আসলে এখানে আমার বেকিং রিলেটেড ইনগ্রিডিয়েন্টস নিয়ে কথা বলবো। আপনি প্রথম যখন বেকিং স্টার্ট করবেন সেটা আপনি মানে নিজের জন্যই হোক অথবা বিজনেসের জন্যই হোক, তার কারণ আজকাল বিজনেস করাটা কিন্তু অনেক ইজিয়ার হয়ে গেছে আমাদের আগের সময়ের তুলনায়। সেটা অবভিয়াসলি ফেসবুকের কারণেই। সেটা আপনি বাসায় বসে রান্না করে হোম ডেলিভারি দেন না কেন বা কোনো প্ল্যাটফর্মের মাধ্যমেই দেন না কেন অথবা আপনি রান্নার ক্লাস করেন না কেন, যেভাবেই করেন না কেন বিজনেসটা এখন কিন্তু আগের চেয়ে ইজি হয়ে গেছে। আমার মনে আছে আমি যখন ফার্স্ট ক্লাস নিয়ে স্টার্ট করেছি 2014-এ, তখন খুব মানে হাতে গোনা কয়েকজনকে আমি দেখতাম। তখন আমি তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমার স্টুডেন্টসগুলো পেয়েছি, বিভিন্ন গার্লস গ্রুপে পোস্ট দিতাম, সবার সাথে রান্নার ছবি শেয়ার করার পর অনেকে আমাকে ইনবক্স করতো যে আপু আপনি কি ক্লাস নেন কিনা। তো তখন হাতে গোনা কয়েকজনকে দেখতাম যে রান্নার ক্লাস নিত। কিন্তু এখন মনে হয় মানে আমি নিজেই জানি না, আমাকে এত গ্রুপে অ্যাড করা হয়েছে, রান্নার ক্লাস নিচ্ছে, লাইভে নিচ্ছে, অনলাইনে নিচ্ছে, সিক্রেট গ্রুপ ক্রিয়েট করে নিচ্ছে। সো এই জিনিসগুলো আসলে মাথায় থাকতে হবে। সেটা হচ্ছে আপনি যদি বেকিং করতে চান আপনার কি কি ইনগ্রিডিয়েন্টসগুলো ম্যান্ডেটরি, যেগুলো ছাড়া আপনি পারবেন না বেকিং করতে, কি কি ইউটেন্সিলসগুলো আপনাকে থাকতে হবে যেগুলো ছাড়া আপনি মানে বেকিং কিন্তু আসলে সবাই কিন্তু কেক বানাচ্ছে, বিস্কিট বানাচ্ছে, পিৎজা বানাচ্ছে, বাট কতজনেরটা অ্যাকুরেট হচ্ছে, পারফেক্ট হচ্ছে। সো এগুলো কিন্তু আপনার অনেক কিছু ছোটোখাটো বিষয়ের উপর ডিপেন্ড করে। সো এই জিনিসগুলো নিয়ে আমি আজকে বেসিক্যালি কথাবার্তা বলবো। আমার কিছু কন্টেন্ট আমি নোট ডাউন করে রেখেছি যেগুলো নিয়ে আমার কাছে কোয়েরিজগুলো এসেছিলো, সেগুলো নিয়ে কথা বলবো। এর বাইরেও আপনাদের যাদের যেই কোয়েরিজগুলো থাকবে একটু কাইন্ডলি কমেন্ট করবেন, আমি লাইভের থ্রুতে রেসপন্স করার ট্রাই করব। আবার লাইভ শেষ হওয়ার পরেও আমি ফ্রি হয়ে কমেন্টসগুলো 1 by 1 রিপ্লাই করে দিব। সো আমি স্টার্ট করে দিই। তখন আমি এক্সট্রিমলি সরি, আমার লাইভটা 9টা থেকে স্টার্ট করার কথা ছিল, বাট একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে দেরি হয়ে গেছে স্টার্ট করতে। সো ইফ ইউ গাইজ অ্যালাউড দেন আই ক্যান স্টার্ট মাই সেশন। সো আমি কি স্টার্ট করব বেসিক বেকিং নিয়ে কথাবার্তা, নাকি আপনারা চাচ্ছেন আর একটু ওয়েট করব? আচ্ছা, নূরে নাদিয়া পৌঁছেন আপু পারফেক্ট মেজারমেন্ট কাপ কোনগুলো একটু দেখান। অবভিয়াসলি আপু আমি আজকে পুরো আমার সংসার নিয়ে ডাইনিং টেবিল আপনাদের সামনে বসছি, এজন্য আসলে একটু দেরি হয়ে গেছে। যা যা ছিল সব বের করে রাখছি, ইনগ্রিডিয়েন্টস থেকে শুরু করে যা যা আসলে ট্রাই করব আমি আপনাদের সাথে ইচ অ্যান্ড এভরিথিং ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। আমি আসলে চেষ্টা করি আমি যতটুকু নিজে জানি আমি ট্রাই করি ততটুকুই সবার মানে যারা জানতে চায় বা যারা ইন্টারেস্টেড তাদের মাঝে স্প্রেড আউট করার জন্য। কোনো মানে হাইড অ্যান্ড সিক আমি পছন্দ করি না, তার কারণ আমি নিজে অনেক কষ্ট করে আসলে জিনিসগুলো শিখেছি, অনেক ধাক্কা খেয়েছি, অনেক জিনিস নষ্ট করেছি। সো আমি চাই না আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা হোক। এজন্য আমি সবসময় যে কোনো রেসিপি শেয়ার করার আগে 100% কনফার্ম না হয়ে আমি কখনো করি না। যে জিনিসটা আমার মনে হয় যে না 1% 2% হয়নি, সেটাও আমি কখনো রেসিপি কিন্তু আপলোড করি না। যেটা আমি দেখি যে 100% পারফেক্ট হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যেন ফার্স্ট টাইম আপনারাও বানিয়ে স্যাটিসফাইড হন। এবং অ্যাজ এ রেজাল্ট কিন্তু আমি দেখতে পেয়েছি আমার ভ্যানিলা স্পঞ্জ কেক যেটা আমি শেয়ার করেছি, অনেক হিউজ রেসপন্স আমি পেয়েছি আপনাদের কাছে। কি থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং মাই রেসিপিস। এবং যারা শেয়ার করেছেন, ট্রাই করে আমার সাথে ফিডব্যাক শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে। ইন ফিউচারে আরও এক্সাইটিং সব রেসিপিস নিয়ে আসবো। কারো কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, সো আমি কথা বলা স্টার্ট করছি আমাদের আজকের সেশনে আমি যা যা কভার করবো। আচ্ছা, মাইক্রোওয়েভে কেক করেছে কিন্তু বুঝি না আপু। আচ্ছা ঠিক আছে, আমি 1 by 1 প্রত্যেকটা অ্যান্সার করছি। প্রথম কথা হচ্ছে আমাদের বেকিং ইউটেন্সিলস নিয়ে, মানে আমরা বেকিং করতে হলে আমাদের বেসিক বেকিংয়ের জন্য কোন কোন সরঞ্জামগুলো থাকতে হবে যেগুলো ছাড়া আপনি বেকিং করতে পারবেন না। লাইক আমি প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে মেজারমেন্ট কাপ, যেটা নিয়ে অলরেডি একজন আপু কমেন্ট করেছেন।
মেজারমেন্ট কাপটাকে আমি এতটা ইম্পর্টেন্স দিচ্ছি এই কারণে, কারণ আমি কিন্তু প্রথমেই বলেছি যে কোনো রান্নাই আপনার ইনগ্রিডিয়েন্টসের পরিমাপটা সঠিক থাকা জরুরি রান্নাটা পারফেক্ট হওয়ার জন্য। কিন্তু তারপরে কিন্তু আমরা অনেক রান্নায় বলে থাকি যে এই জিনিসটা স্বাদ মতো, এই জিনিসটা আন্দাজ অনুযায়ী। ইভেন আমার অনেক রান্নাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি যেগুলোতে আমি বলি চোখের আন্দাজে দিয়েছি, এক্সাক্ট অ্যামাউন্টটা হয়তো আমি বলি না, লবণ হতে পারে, চিনি হতে পারে, মরিচ হতে পারে, যেটা আমরা আমাদের টেস্ট বাড অনুযায়ী দিয়ে থাকি। কিন্তু বেকিংয়ে আপনাকে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস, প্রত্যেকটা উপাদান একেবারে রেসিপি অনুযায়ী নিতে হবে, আদারওয়াইজ আপনার পারফেক্ট আউটকাম আসবে না। লাইক আপনি ময়দা আপনাকে যদি 1 কাপ বলা হয়, অবভিয়াসলি আপনাকে 1 কাপ নিতে হবে। বেকিং পাউডার যতটুকু বলা হবে ততটুকুই নিতে হবে। মানে প্রত্যেকটা জিনিসই সঠিক মেজারমেন্টে ইউজ করলে কিন্তু আপনি পারফেক্ট একটা কেক বলেন, বিস্কিট বলেন, যেটা বানাবেন সেটার পারফেক্ট আউটকামটা আসবে। সো মেজারমেন্ট কাপ আসলে এখন অনেক টাইপের অনেক সুন্দর সুন্দর জিনিস বাজারে পাওয়া যায়, যেহেতু বাইরে থেকে আসলে আজকাল অনেক কিছু আসে অ্যাভেলেবল। তো আমি সেই পুরনো জিনিস নিয়ে এখনও আছি, পুরনো জিনিসই ইউজ করছি। সেটা হচ্ছে প্রথম যখন আমরা নিউ মার্কেট থেকে বেকিংয়ের সরঞ্জামগুলো কিনতাম, নিউ মার্কেটে আপনার ভেতরের দিকে যেখানে কাঁচা বাজারের সাইডটা, ওইটার সাইডে ওই সাইডটাতে অনেকগুলো দোকান আছে যেখানে আপনার বেকিংয়ের জিনিসপত্র সেল করে। তো প্রথম আমি ওখান থেকে কিনতাম। পরে যখন আবার গুলশানের এই সাইডে গুলশান 1 নম্বর ডিসিসি মার্কেটে কিছু দোকানের সাথে পরিচয় হলো, তখন ওখান থেকেও নিতাম। সো আমি যেটা বলবো, গুলশান যাদের বাসা গুলশানের আশেপাশে তারা চাইলে ডিসিসি মার্কেট থেকে কিনতে পারেন, সেখানেও আমরা বেশ চিপ প্রাইসে এগুলো পেয়ে থাকি। একটু দামাদামি করতে হয়, হয়তো মানে বেশি চায় ওনারা। আর নিউ মার্কেটে গেলে আপনি আসলে বেশ ভালো সস্তার মধ্যে এই জিনিসগুলো কিনতে পারবেন। মানে ওখানে আসলে অনেক বাল্ক অ্যামাউন্টে থাকে তো। আর এখন যদিও আসলে সিনারিও চেঞ্জ হয়ে গেছে, এখন আসলে ওনাদের ডিমান্ডও বেড়ে গেছে, এত মানুষজন এইসব বানাচ্ছে, বেকিং টেকিং করছে, যার কারণে এগুলোর দাম অনেক বেড়ে গেছে। আমরা অনেক সস্তায় এইসব জিনিসপত্র কিনতাম প্রথম। তো আমার ফার্স্ট মেজারমেন্ট কাপ ছিল এটা, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। প্লাস্টিকের যে কাপগুলো পাওয়া যায়, প্লাস্টিকের যে সেটটা, বড় কাপে হচ্ছে মানে কাপে 4টা পাওয়া যায়, 1 কাপ। আচ্ছা, আমি কোয়েরিজগুলো পরে 1 বাই 1 আপনাদের সাথে ডিসকাস করবো বা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আমি আগে আমার কন্টেন্টগুলো কভার করছি। সো মেজারমেন্ট কাপের 2টা পোর্শন থাকে। প্রথম হচ্ছে একটা কাপের সেট থাকে, আর একটা হচ্ছে চামচের সেট থাকে। তো কাপের সেটে আপনাদের 4টা থাকে, 1 কাপ, হাফ কাপ, 1/3 কাপ এবং 1/4 কাপ। সো এক একটা আপনাদের যখন যেটা প্রয়োজন সেটা আপনারা ইউজ করতে পারবেন। এখন এগুলো বিভিন্ন আরও সুন্দর সুন্দর ম্যাটেরিয়ালসের এসছে, স্টিলের এসছে, আরও সুন্দর সুন্দর কালারফুল এসছে। যেমন আমার কাছে আরেকটা আছে, এটা বাইরে থেকে আনা, এটাও প্লাস্টিকের, বাট এটা একটু সুন্দর কালারফুল। সেটা হচ্ছে এটা একটু কোয়ালিটিটা, এটা হচ্ছে খুবই ভালো। এটা তো আসলে অত এক্সপেন্সিভ কিছু না, 100 টাকা করে মনে হয় এখন পাওয়া যায়, আমার আসলে খেয়াল নেই প্রাইসটা। বাট এটা কিন্তু কোয়ালিটি খারাপ না, আমি অনেক বছর ধরে এটা ইউজ করছি। হ্যাঁ, এটাও ভালো। আর এটা হচ্ছে আমি এখন পর্যন্ত ইউজ করিনি, একেবারে ফ্রেশ নতুন আমার বোন এনেছিল। সো এটাও বেশ ভালো, কিন্তু এটার সাইজগুলো আবার আপনার 1/3 কাপ, 1/4 কাপ, আর আছে 1 টেবিল স্পুন, 1 টিস্পুন, এগুলো মানে 1 কাপ এবং 1/2 কাপটা নাই এখানে। আর এটা হচ্ছে এই গেল মেজারমেন্ট কাপের কথাবার্তা। সো মেজারমেন্ট কাপটা অবশ্যই জরুরি, যেটা আপনাদের থাকতে হবে বেকিংয়ের জন্য, বেকিং করার জন্য। আরেকটা জিনিস হচ্ছে মেজারমেন্ট কাপের মধ্যে আমরা যখন মেজারমেন্ট কাপ বা স্পুন দিয়ে তো আমরা হচ্ছে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো হয়তো মেজার করে থাকি ম্যাক্সিমাম টাইম, ময়দা, বেকিং পাউডার, গুঁড়া দুধ, এগুলো। আর এই ধরনের যে জারগুলো পাওয়া যায়, আমি একটু ক্লোজলি দেখানোর ট্রাই করছি, এগুলোতে আপনারা ওয়েট ইনগ্রিডিয়েন্টস অথবা লিকুইড যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ইউজ করে থাকি, লাইক দুধ ইউজ করে থাকি, তেল ইউজ করে থাকি, মেল্টেড বাটার ইউজ করে থাকি। সো সেগুলো আপনারা এই ধরনের যে জারগুলো থাকে সেগুলোতে আপনারা মেপে নিতে পারেন। এখানে মেজারমেন্টের মানে যে ইয়েটা কি বলে, এককটা, যেটা লিটার, কাপ, আউন্স, ওই হিসেবে লেখা থাকে। হ্যাঁ, এগুলো আজকাল বাংলাদেশেও অ্যাভেলেবেল, আপনারা সুপার শপে গেলে অথবা বেকিংয়ের যে জিনিসপত্রগুলো সেল করে ওখানে গেলে ইজিলি পেয়ে যাবেন। সো আমি যেটা নিয়েছি, আমার কাছে যেটা আছে, এটাতে লিটার, কাপ এবং আউন্স 3টা হিসাবই আছে। তখন অনেক রেসিপিতে আমরা যখন বাইরের বিভিন্ন ব্লগারদের রেসিপি ফলো করি বা দেখি, ওরা কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের মতো কাপের চেয়ে আউন্সে মানে আপনার রেসিপিটা শেয়ার করে থাকে, রেসিপি মানে ইন ডিটেলসে যখন ওরা রেসিপি শেয়ার করে।
সো আউন্সের হিসাবটা বুঝতে যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে এই ধরনের একটা মেজারমেন্ট কাপ থাকলে আপনারা কিন্তু ইজিলি এটাকে মেজার করতে পারবেন। শুধু যে ওয়েট ইনগ্রিডিয়েন্টসের জন্য ইউজ করতে হবে নট নেসেসারি, আপনারা চাইলে কিন্তু শুকনো উপাদানগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টসও এটাতে মেপে দেখতে পারেন। সো এটার সাথে এটার একটা সেট ছিল, এটার সাথে মানে 2 ধরনের জারও আছে প্লাস স্পুনের সেটটাও আছে। সো এটা গেল আরেক ধরনের মেজারমেন্ট কাপের স্যাম্পল। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে অনেকগুলো জিনিস আছে এখানে। প্রথমে যেটা সেটা এটা আসলে আমাদের বাসায় এমনিতেই থাকে, এটা আসলে এক্সট্রা করে কেনার কিছু নাই। সেটা হচ্ছে একটা স্ট্রেইনার, যেটা দিয়ে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো স্ট্রেইন করে নিব অথবা ছেঁকে নিব। তাহলে হবে কি আমাদের যে কোনো ধরনের লাম্পস বা দলা যদি থাকে, ময়দা, গুঁড়ো দুধ, চিনি, যে কোনো কিছুতে হতে পারে সেটা, তাহলে আমরা বা যে কোনো ধরনের ময়লাও কিন্তু থাকতে পারে, চিনির মধ্যেও কিন্তু অনেক সময় ময়লা থাকে। তো এই জিনিসটা কিন্তু আপনি স্ট্রেইনারে ছেঁকে নিলে খুব ইজিলি এই জিনিসটাকে আপনি আলাদা করে ফেলতে পারছেন। সো এটা আমাদের বাসায় ইউজুয়ালি এমনিতেই থাকে, এটা এক্সট্রা করে কেনার কিছু নাই। আচ্ছা, লিটার আউন্সের লেখাগুলো উঠে যায় আপু, আপনি যদি উঠে যায়, এটা আসলে আমি এখনো ইউজ করিনি সো বলতে পারছি না, বাট কোয়ালিটিটা বেশ ভালো মনে হচ্ছে আমার কাছে, প্লাস্টিকের হলেও। হোপফুলি এটা উঠবে না, বাট আমার মনে হয় একটু যদি মানে যত্ন নিয়ে ইউজ করেন অনেকদিন কিন্তু থাকে। কারণ আমার যা যা আছে এখানে এগুলো অলমোস্ট এক একটা 10 বছর 11 বছর বয়স, মানে নষ্ট হয় না। আমি যে ফেলে দিব, আসলে ফেলতে মায়া লাগে, তখন নষ্ট হয় না, নষ্ট না হলে তো আসলে ফেলতে ইচ্ছা করে না। সো যত্ন করে ইউজ করলে হোপফুলি অনেকদিন টিকে। আর যদি মনে হয় যে না থাকছে, সেক্ষেত্রে আপনি একটু নিজে মানে ইয়ে দিয়ে লিখে নিতে পারেন, যে কালার পেনগুলো পাওয়া যায় বা মার্কার ট্যাগ পাওয়া যায়, সেগুলো দিয়ে চাইলে লিখে নিতে পারেন, ঠিক আছে। সো আরেকটা জিনিস যেটা হচ্ছে এটা আপনাদের সুবিধার জন্য, সেটা হচ্ছে মিক্সিং বোল। আমাদের কেক তৈরি করার জন্য হোক বা যেটি করার জন্য আমাদের কিন্তু অনেক সময় কি বলে এটাকে ফোম তৈরি করতে হয়, বা এমনিতে যে ব্যাটার তৈরি করতে হয়, যে কোনো আপনার ধরেন আমাদের বাসার যে বাটি বা অন্যান্য যে বোলগুলো আছে ওগুলোতে কিন্তু ইউজ করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। সো এরকম যদি একটা মিক্সিং বোল থাকে একটু বড় ছড়ানো টাইপের, আপনার জন্য কিন্তু এটা খুব ইজিয়ার হয়ে যায় কাজ করাটা, ঠিক আছে। এর সাথে আরো অনেক কিছু আছে, একেবারে আমি আসলে কমন নর্মাল জিনিসগুলোর সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, হয়তো আপনারা জানেন, তারপর আপনাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। এর সাথে যেটা লাগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্প্যাটুলা। স্প্যাটুলাটা আমাদের কি কাজে লাগে, লাইক আপনি যখন এটাকে এই মোল্ডে যখন এই বোলে যখন আপনি সবকিছু মিক্স আপ করছেন, আপনার চারপাশে কিন্তু ফোম ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেটা চামচ দিয়ে আপনার মানে ঠিক করে নেওয়াটা আপনার জন্য খুব সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনার কাছে যদি এরকম একটা স্প্যাটুলা থাকে, এটা খুব ইজি ওয়েতে আপনারা জাস্ট এরকম করে নিলেই কিন্তু খুব স্মুথলি আপনার ব্যাটারটা একটা জায়গায় চলে আসবে। তো এরকম একটা স্প্যাটুলা থাকা আসলে আপনাদের জন্যই কাজটা সহজ করে দিবে। এরপর যেটা আছে সেটা আসলে কেকের জন্য না, কেক বা যে কোনো ব্যাটারের জন্য লাগবে না। আপনারা যখন কোনো ধরনের ফ্রস্টিং বা আইসিং রেডি করবেন, তখন আপনাদের কাজে লাগবে সেটা হচ্ছে প্যালেট নাইফ। প্যালেট নাইফ আমরা সবাই চিনি, আমরা যখন যে কোনো ধরনের কেক ডেকোরেট করি, তখন যে কোনো ফ্রস্টিং বা আইসিং দিয়ে কেক ডেকোরেট করার সময় এই প্যালেট নাইফটা আমাদের খুব কাজে লাগে। এটা দিয়ে আপনারা খুব সুন্দর করে কিন্তু কেকের সারফেসটা লেভেল করতে পারবেন এইভাবে করে, ঠিক আছে। এটা খুব আলতোভাবে ধরে আপনারা যদি ইয়েটা ঘুরান, তাহলে কিন্তু এটা খুব সুন্দর ফ্ল্যাট হয়ে যায়। সো এটা হচ্ছে প্যালেট নাইফ, এটা থাকলে আপনাদের জন্য ভালো হবে। এরপরে আরেকটা আছে প্যালেট নাইফ, এটা আরেকটু বড় কেকের জন্য, একটু বড় সাইজের। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্রেড নাইফ। হ্যাঁ, নর্মালি বাসায় যে চাকু আছে সেই চাকু দিয়ে আপনারা যদি কেক কাটতে যান, কেকের শেপটা কিন্তু নষ্ট হয়ে যায়। সো আপনারা যদি এরকম একটা প্যালেট নাইফ নিয়ে নেন, প্যালেট নাইফ না, ব্রেড নাইফ নিয়ে নেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটার ধারটা, এই ধারটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, এটা কেক, পাউরুটি এই জিনিসগুলোর জন্যই বানানো। সো আপনি যখন এটা দিয়ে কাটবেন, তখন কিন্তু এটার শেপটা নষ্ট হবে না। অনেকে কিন্তু আমাকে বলে কেক কাটতে গেলে সব গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, ভেঙে চুরে যাচ্ছে। এটা দিয়ে আপনি যদি কেক কাটেন, জীবনও নষ্ট হবে না। আরেকটা সস্তার টিপস আমি আপনাদেরকে দিচ্ছি, বাসায় যদি এটা না থাকে কোনো প্রবলেম নাই, সবার বাসায় সুতা আছে, সুতা দিয়ে খুব ইজিলি আপনারা দুই সাইড দিয়ে ধরে টান দিলে কিন্তু কেকটা খুব ইভেনলি কাটা যায়। সো এটাও ট্রাই করে দেখতে পারেন, এটা আমি অলরেডি আমার স্পঞ্জ কেকের রেসিপিতে আপনাদেরকে মনে হয় দেখিয়েছি। আচ্ছা, এই গেল স্প্যাটুলা তো দেখিয়েছি। এছাড়াও আসলে এই ধরনের ছোট ছোট অনেক টাইপের স্প্যাটুলা পাওয়া যায়, এগুলো আপনারা আইসিং বা ফ্রস্টিং করার সময় ইউজ করতে পারেন। বেশ সুন্দর জিনিসগুলো, আসলে এখন সব অ্যাভেলেবেল, বাংলাদেশে সবই পাওয়া যায়। এখন টাকা হলে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, বাট আমি এই জিনিসগুলো আসলে অনেক কষ্ট করে কালেক্ট করছি, কিনছি, এই জন্য আমার এগুলোর প্রতি অনেক মায়া।
এগুলো আমি আলিএক্সপ্রেস দিয়ে আনিয়েছিলাম বাইরে থেকে। সো আলিএক্সপ্রেসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বেকিংয়ের। আপনারা যারা আলিএক্সপ্রেসের থ্রুতে শপিং করেন চাইলে একটু ঢুমেরে আসতে পারেন, বেকিংয়ের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। সো এগুলো সব বাইরে থেকে আনানো আলিএক্সপ্রেসের থ্রুতে, অথবা কোনোটা আমার বোন এনে দিয়েছে। সো এক একটা আসলে এক একভাবে আনানো। সো এটা গেল। এরপরে আরও কিছু জিনিস দেখে ইন্টারেস্টিং মজার মজার জিনিস। আমার এখন পর্যন্ত আসলে অনেক কিছু আছে যেগুলো আমি কিনেছি ঠিকই, কিন্তু এখন পর্যন্ত ইউজ করিনি, তার কারণ আমি তো আসলে ওভাবে মানে রেগুলার বেকিং করার সময় পাই না। সো কেনার সময় তো মাথা নষ্ট যে কিনতেই থাকি, বাট পরে আর ইউজ করা হয় না। সো ওগুলো আমি দেখাচ্ছি। সো আমি এখন মোল্ডগুলো দেখাই আপনাদেরকে, আমাদের বেকিংয়ের পারপাজে যে মোল্ডগুলো আমাদের লাগে নর্মালি, সেগুলোর সাথে আমি আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করাই। সেটা হচ্ছে মোল্ডগুলো দুই ধরনের থাকে। একটা হচ্ছে আমাদের এই স্টাইলের যেগুলো অ্যালুমিনিয়ামের, আরেকটা হচ্ছে আমাদের ননস্টিক টাইপ আর কি। এই ধরনের দুই ধরনের মোল্ড বাজারে পাওয়া যায়। সো আপনারা যেটা আপনাদের জন্য মানে অ্যাফোর্ডেবল বা যেটা আপনারা প্রেফার করেন আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তবে আমি প্রেফার করব আসলে ননস্টিকেরগুলো ইউজ করার জন্য, কারণ আপনারা যদি বেকিংটা ওভেনে করেন সেক্ষেত্রে অনেক সময় এই অ্যালুমিনিয়ামেরগুলো স্পার্ক করে, সেটা কিন্তু আপনার ওভেনের জন্য অ্যাক্সিডেন্টাল, এবং আপনার জন্য আপনি আশেপাশে থাকলে আপনার যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো এই জিনিসটা থেকে নিজেকে সেভ করার জন্য আমি আপনাদেরকে বলবো ননস্টিকেরগুলো ইউজ করাটাই বেটার। সো এগুলো অনেক আগের কেনা, আমি বললাম না, আমি যখন ফার্স্ট বেকিং স্টার্ট করেছি 10-12 বছর আগে এগুলো কিনেছিলাম, এখনও একেবারে মানে ভালোই আছে, নষ্ট হয়নি, অনেকদিন ধরে ইউজ করছি। সো এটা হচ্ছে একটা লোফ প্যান, 6 ইঞ্চি সাইজের, পিচ্ছে একটা, আপনি কেকও বানাতে পারবেন, ব্রেডও বানাতে পারবেন, পিচ্ছে একটা লোফ প্যান। এটা হচ্ছে হার্ট শেপের, এগুলো আসলে বিভিন্ন শেপের পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের আসলে নর্মালি পুডিং বাটি আমরা বলি, যেগুলোতে আমরা নর্মালি পুডিং বানিয়ে থাকি। সো এই জিনিসগুলো আমি করি। আর এটা হচ্ছে ব্রাউনি প্যান, হ্যাঁ, স্কোয়ার শেপের যেটা, এটা হচ্ছে আমি ব্রাউনি করে থাকি, অথবা স্কোয়ার শেপের কেকও করে থাকি। সো এগুলো আমি নর্মালি করি কি, চুলায় যখন আমি কেক বা ব্রাউনি টাউনি করি তখন আমি এগুলো ইউজ করি, আর যখন ওভেনে করি তখন আমি ননস্টিকেরগুলো ইউজ করি। সো আপনারা চাইলে দুই ধরনেরই রাখতে পারেন, তার কারণ চুলায় কীভাবে আপনারা ইজিলি কেক পিজা করতে পারেন এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো এগুলো আপনাদের কাজে লাগবে। আর ননস্টিকের মধ্যে এই যে এটা একটা আছে, এটা একটু বড় সাইজের, আপনার পাউন্ড কেক, টি কেক যেগুলো আছে, আপনাদের বাটার কি বলে মিল্ক কেক, এই ধরনের যে পাউন্ড কেকগুলো আসলে আমরা তৈরি করে থাকি, এগুলোর জন্য আপনারা এই ধরনের প্যান ইউজ করতে পারেন। এগুলোতে আপনারা পাউরুটি ব্রেডও তৈরি করতে পারবেন। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে এটার নামটা কি, এটার নামটা তো আমি ভুলে গেলাম, রিং মোল্ড টাইপ আর কি, বাট এটা একটা নাম আছে, নামটা আমার খেয়াল নাই। তো এরকম সুন্দর সুন্দর বেশ ইয়ে পাওয়া যায়, মোল্ড পাওয়া যায় কেক বানানোর। এগুলোতে আপনারা কেক বানালে হবে কি, আপনারা যখন কেকটা উল্টাবেন তখন উপরে খুব সুন্দর একটা ডিজাইন হবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সারফেসটা। তো কেকের যখন মানে বটম লাইনটা আপনারা যখন উল্টাবেন তখন উপরে থাকবে, তো তখন উপরটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। এরকমও অনেক আছে। এবং এই কেকগুলার খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মাঝখান দিয়েও যেহেতু একটা মানে ছিদ্রি আছে, সো মাঝখান দিয়েও হিটটা পায় দেখে কেকটা চারপাশে খুব সুন্দর একটা কালার আসে। সো এই ধরনের মোল্ড আপনারা ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে চিজ কেক মোল্ড, মানে রিং, সরি এটার নাম রিং মোল্ড না, এটার নামটা আমি ভুলে গেছি, মনে পড়লে বলে দিব আপনাদেরকে, খেয়াল নাই এখন। এগুলোকে বলা হয় হচ্ছে স্প্রিং রিং মোল্ড অথবা স্প্রিং প্যানও বলে থাকে এগুলোকে। তারপর এগুলো খোলা যায়, এগুলো ইউজুয়ালি আমরা চিজ কেকের জন্য ইউজ করে থাকি। আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি। এগুলোর সাইডে এরকম একটা হুকের মতো থাকে, যেটা দিয়ে আপনারা ইজিলি এটাকে সেপারেট করে নিতে পারবেন, এই যে এভাবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসটা। আমরা যে কোনো ধরনের চিজ কেক বানানোর জন্য এই ধরনের মোল্ডগুলো ইউজ করে থাকি। সো এটা খুব সুন্দরভাবে আটকানো যায়, একেবারে কোনো মানে ছিদ্রি টিদ্রি থাকে না, বা ব্যাটারটা সাইড দিয়ে বের হয়ে যাওয়ার কোনো চান্সেস থাকে না। সো এগুলো দিয়ে আপনারা ইজিলি চিজ কেক বানাতে পারবেন। আর হচ্ছে কাপ কেক প্যান অথবা মাফিন প্যান, যাদের বাসায় ছোট বাচ্চা আছে আপনাদের নিশ্চয়ই খুব ফ্রিকোয়েন্টলি কাপ কেক অথবা মাফিন টাফিন বানাতে হয়। সো আপনারা এই ধরনের প্যানগুলো ইউজ করতে পারেন, খুব মানে ইজিয়ার, একসাথে 6টা করে বানানো যায়। সো
এটার আরেকটা অল্টারনেটিভ ইউজেস আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি করি ফাঁকিবাজি বুদ্ধি। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের টার্ট শেল যে আমরা তৈরি করি, বা কি বলবো, মানে ছোট ছোট বাটির মতো যে আমরা বিভিন্ন ধরনের ডেজার্টের বেসটা তৈরি করে থাকি, টার্ট শেল যেগুলোকে বলে, সেগুলো আপনারা চাইলে উল্টা সাইডেও কিন্তু করতে পারেন, খুব সুন্দর একটা শেপ হয়। সো এভাবেও আপনারা মানে বোথ ওয়েতেই আপনারা এটা ইউজ করতে পারেন। এরপরে আছে টার্ট প্যান। টার্ট বানানোর জন্য আলাদা প্যান পাওয়া যায় চিজ কেকের মতোই আজকাল, সেগুলো ইউজ করতে পারেন। এটাও কিন্তু আলাদা করা যায় মাঝখান থেকে, এই যে এরকম একটা একেবারে ফ্ল্যাট প্লেটের মতো থাকে, আর চারপাশটা একটু কার্ভ ডিজাইনের মতো থাকে। সো এটাতে টার্ট বানালে খুব সুন্দর একটা শেপ আসে। ইভেন আপনারা পিৎজাও কিন্তু এটাতে তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি এটাতে বিস্কিট কুকিজও বানাই। আরেকটা হচ্ছে পিৎজা প্যান, যেটাতে ইউজুয়ালি পিৎজা বানাই, তারপরে হচ্ছে বিস্কিট কুকিজ টুকিজ বানাই। সো মানে আসলে এগুলোর কোনো স্পেসিফিক ইয়ে নাই যে আপনাকে এটা ইউজ করতে হবে, আপনি আপনার সুবিধা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। সো এটাও ডান। ও আচ্ছা, কাপকেক মাফিন বানানোর জন্য এরকম ইন্ডিভিজুয়াল সিঙ্গেল কাপও কিন্তু পাওয়া যায়, বাটি। হ্যাঁ, আপনারা চাইলে এগুলোও কিনতে পারেন যদি মনে হয় যে অনেকগুলো করে বানাবেন, বা আপনার চুলায় যদি বানাতে চান, চুলার যদি হাইটাতে এনাফ স্পেস না থাকে ওইটা বসানোর জন্য, আপনারা এরকম সিঙ্গেল বাটিতেও কিন্তু কাপকেক অথবা মাফিন বানাতে পারেন খুবই ইজিলি। সো হয়ে গেল এগুলোর সাথে কথাবার্তা। এরপরে কি দেখাবো? আচ্ছা, কমেন্টস আমি আসলে এখন কিছু দেখতে পাচ্ছি না, কমেন্টস দেখতে গেলে আবার এদিকে কথা ভুলে যাবো সব। আচ্ছা, ও যেগুলোর কথা বলছিলাম যে ইন্টারেস্টিং জিনিস কিছু দেখাবো, যেগুলো এখন পর্যন্ত আমি টাচ করি যে একেবারে নতুন বাট মজার মজার জিনিস, ওগুলো একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, এগুলো সব আমি জাস্ট এই সরি প্যান্ডেমিকটা স্টার্ট হওয়ার আগে আমি আলিএক্সপ্রেসের থ্রুতে এগুলো সব বানিয়েছিলাম। সো এখন পর্যন্ত ইউজ করা হয়নি, হোপফুলি সামনে ইউজ করে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপনার মানে ব্যাটার রাখার একটা মানে পাত্রের মতো। পাত্র বলতে আপনারা যে কোনো ধরনের কাপ কেক বা মাফিন যদি তৈরি করেন এই ধরনের ছোট ছোট বাটিতে অথবা প্যানে, সো দেখা যায় অনেক সময় কম বেশি হয়। হ্যাঁ, কোনোটাতে একটু বেশি হলো, কোনোটাতে একটু কম হলো, তখন দেখা যায় কি এক একটা কাপ কেকের সাইজ এক এক রকম হলো, দেখতে একটু হয়তো অড লাগে একসাথে যখন সার্ভ করবেন। সো সবকটাকে যেন মানে একই সাইজের করা যায়, এই জন্য আপনি চাইলে এই ধরনের মানে জিনিসটা ইউজ করতে পারেন। এটা খুব মানে ইন্টারেস্টিং। কেমন আপনাদেরকে দেখে, আপনারা ধরেন একটা ব্যাটার রেডি করলেন, সেই ব্যাটারটা রেডি করে আপনি এটার মধ্যে ঢালবেন। ঢালার পরে আপনি যখন কোনো কিছুতেই ঢালবেন তখন আপনি জাস্ট এখানে যে আংটার মতো একটা আছে, হাত ঢুকানো যায়, আঙুল ঢুকানো যায়, এটা ধরে টান দিলে ভিতরের এটা উপরে উঠে চলে আসবে, তখন ভিতর থেকে ব্যাটারটা পড়বে। তারপরে ভরে গেলে সাথে সাথে আপনি এটা নামিয়ে দিতে পারেন। সো জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমি এখনো প্র্যাকটিক্যালি ইউজ করিনি, করলে হোপফুলি আপনাদের সাথে শেয়ার করব। এইটা গেল একটা। আরেকটা হচ্ছে এটা হচ্ছে আপনার কেকের যে আমরা যে ডেকোরেট করি ক্রিম দিয়ে, সেটা তো ধরেন যারা আমরা এক্সপার্ট, মানে আমরা বলতে আমি না, মানে যারা ধরেন খুব ফ্রিকুয়েন্টলি বানায় বিজনেস পারপাসে অথবা মানে ভালো লাগে সবসময় কেক বানায়, তাদের তো দেখা যায় সাজাতে সাজাতে হাতটা কিন্তু অনেক মানে ইজি হয়ে যায় তাদের জন্য। কিন্তু আমরা যারা অনেকদিন পর পর করি আমাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় জিনিসটা করা। সো এটা মানে সমানভাবে উপরে সারফেসটা সাজানোর জন্য এরকম একটা স্কেলের মতো পাওয়া যায়, যেটা আপনি এভাবে বসিয়ে তারপর আপনার কেকের উচ্চতা যতটুকু, ধরেন আমি এতটুকু কেকের মানে উচ্চতার একটা কেক বানাচ্ছি, এরপরে আমি 1 ইঞ্চি পরিমাণ ফ্রস্টিংটা দিব, সেটা আপনি ফ্রস্টিংটা দিয়ে এটা ঘুরালে খুব ইজিলি সমানভাবে কিন্তু কেকের উপর সারফেসটা মানে ইভেনলি ফ্রস্টিংটা বসে যায়। সো এই ধরনের যে অনেক হাবিজাবি টাইপের জিনিস আসলে আলিএক্সপ্রেসে পাওয়া যায়, যেগুলো চাইলে আপনারা কিনতে পারেন। মানে যারা শখের রাঁধুনি, রান্না করতে পছন্দ করেন, এইসব জিনিসপত্র কিনতে পছন্দ করেন, তারা এগুলো কিনে দেখতে পারেন। তারপরে কুকি কাটার, কুকি কাটারের সাথে তো আমরা সবাই পরিচিত, বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের পাওয়া যায়। রাউন্ড শেপ আছে, স্টার আছে, হার্ট আছে, ফুলের শেপ আছে। সেগুলো দিয়ে আপনারা কুকি বানাতে পারেন, অথবা টার্টের উপরে যে আমরা কাভার কাপ করি টার্টের যে ইয়েটা দিয়ে, সেটা কাটতে পারেন, ডিজাইন করতে পারেন এগুলো দিয়ে। এরপরে আরেকটা হাবিজাবি, সেটা হচ্ছে আপনার এরকম একটা ইয়ে আছে, কি বলে
বাবলস টাবলস থাকলে বা আমরা যে কফি ডিজাইন করি এই জিনিসগুলো দিয়ে করে। এগুলো আসলে খুব নেসেসারি কিছু না, এগুলো যেহেতু আমি আপনাদের সাথে আজকে একটা সেশন করছি সো দেখাচ্ছি। এই তো এখন হচ্ছে দেখাচ্ছি আমি নজল, মানে যেটা দিয়ে আমরা ফ্রস্টিং বা আইসিং ডেকোরেট করি। অনেক টাইপের নজল আসলে আছে এবং অনেক সাইজেরও আছে। সো কোনটার ইউজেস কি সেটা জানলে হয় কি আমাদের কেক ডেকোরেট করাটা ইজি হয়ে যায়। হ্যাঁ, এগুলোর আবার নাম্বারও আছে, আমি নাম্বার জানি না, আমি আপনাদেরকে কাটার ডিজাইনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি একটা কেক শেয়ার করেছি আপনাদের সাথে রিসেন্টলি, রোজেট কেক। হ্যাঁ, তো রোজেট কেকের ডিজাইনটা করার জন্য আমাদের যে গোলাপ ফুলটা তৈরি করতে হয়, মানে রোজ, মানে শর্টকাট রোজ যেটা, এমনিতে রোজ করার জন্য কিন্তু আপনাদের বিভিন্ন টেকনিক আছে, বাট শর্টকাট যেটা ধরেন যারা অত এক্সপার্ট না তারা করতে পারেন কি, তারা স্টার শেপের নজলটা ইউজ করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। যেই নজলটার মুখটা দেখবেন আপনার একটা তারার মতো, হ্যাঁ 5টা মাথা আছে, সেই এই 5টা মাথার নজল দিয়ে আপনারা খুব ইজিলি রোজেট তৈরি করতে পারবেন, রোজেট কেকের ডিজাইনটা করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার আরেকটা ডিজাইন আছে যেটা দিয়ে আমরা বকুল ফুলের মতো ছোট ছোট ফুলের ডিজাইন করতে পারি, সেটা হচ্ছে এটাও স্টার শেপের মতোই, বাট এটাতে অসংখ্য কার্ভ আছে, মানে স্টারে কিন্তু 5টা কার্ভ থাকে, কিন্তু এটাতে কিন্তু 5টার চেয়ে অনেক বেশি কার্ভ আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সো এটা দিয়ে আমরা বকুল ফুলের ডিজাইন করতে পারবো। এরপরে আছে আরেকটা বাস্কেট তৈরি করার ডিজাইন বা সাইডে ডিজাইন করার, যেটা আমরা নর্মালি কিন্তু ফ্লাওয়ার বাস্কেট তৈরি করে থাকি অনেক সময় ডিজাইন করে। সো বাস্কেটের উপরে যে মানে ডিজাইনটা থাকে আপনার, সেই ডিজাইনটা করতে পারবেন এটা দিয়ে। এটার একটা সাইড হচ্ছে ফ্ল্যাট, আরেকটা সাইড হচ্ছে এরকম খাঁচকাটা, যেটা দিয়ে আপনারা ইজিলি টান দিলে, এগুলো নর্মালি আপনারা যে কোনো একটা ক্রিম বানিয়ে এক একটা নজল লাগিয়ে লাগিয়ে ট্রাই করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা দিয়ে কি ডিজাইন করা যায়। ঠিক আছে, সো এটা গেল এটা। এরপরে হচ্ছে পাতার যে ডিজাইনটা আমরা করতে চাই, ফুলের সাথে নর্মালি যে পাতাগুলো বানাতে চাই, পাতার জন্য এই নজলটা আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটু ট্রায়াঙ্গেল শেপ টাইপ, দেখতে পাচ্ছেন দুই সাইড থেকে কাটার সামনে একটু একটু খাঁচকাটা আছে, যেটা পাতার ডিজাইনটা হবে। সো এটা দিয়ে আপনারা ইজিলি ক্রিম দিয়ে পাতা তৈরি করতে পারেন। এরপরে আরো অসংখ্য আছে নজল, আপনারা এগুলো ট্রাই করে করে বুঝতে পারবেন। এই দুইটা হচ্ছে ছোট ছোট ডটের জন্য, এটা একটু বড় ছিদ্র, এটা দিয়ে আপনারা ইজিলি ডট দিতে পারেন। ঠিক আছে, গোল গোল দিয়ে দিতে পারেন। আর এটা দিয়ে আপনারা ধরেন যদি কেকের উপর নাম লিখতে চান, কোনো কিছু লেখা লিখতে চান, পাইপিং, এটা ইউজ করতে পারেন। একেবারে চিকন ছোট একটা ছিদ্র আছে, সেটা ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। তো মোটামুটি এগুলো হচ্ছে একেবারে বেসিক যে নজলগুলো, যেগুলো দিয়ে আপনারা বিগিনার্স যারা আছেন তারা ট্রাই করতে পারেন। এখন তারা এগুলো দিয়ে ট্রাই করে দেখতে পারেন, হোপফুলি পারবেন। আর হচ্ছে আরেকটা আছে, আচ্ছা আরেকটা একটু দেখাই আপনাদেরকে। থ্যাংক ইউ তাসনিয়া আপু। আচ্ছা আরেকটা হচ্ছে নতুন আমি কিনেছি, এটা ইউজ করিনি, এটা হচ্ছে অনেক বড়। নর্মালি এগুলো দিয়ে আপনারা কাপ কেকগুলো ডিজাইন করতে পারেন, খুব সুন্দর লাগে দেখতে। এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, অনেকগুলো ডিজাইন আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ডিজাইনটা। এটা দিয়ে আপনারা খুব সুন্দর একটা ফুল করতে পারবেন। এগুলো এখন মনে হয় পাওয়া যায় আসলে সব দোকানেই। এটাও আমি আলি এক্সপ্রেস থেকে আনিয়েছি। সো আলি এক্সপ্রেস আসলে খুব মানে ভালো একটা সোর্স এইসব জিনিস কেনার জন্য। ফ্রিতে আলি এক্সপ্রেসের মার্কেটিং করে দিচ্ছি, অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছি, ঠিক না? যাই হোক, আরেকটা মজার জিনিস দেখাই। এটা হচ্ছে আমরা অনেক সময় যে ওমব্রে ফ্রস্টিং দেখে থাকি, মানে শেড টাইপের, যে দেখা যাচ্ছে একটা কেকের 3টা কালার হয়, ফার্স্টে একটা লাইট, তারপরে আরেকটু ডিপ, তারপরে আরেকটু বেশি ডিপ। সো ওইটা আপনারা করতে পারেন এই জিনিসটা দিয়ে। এখানে হয় কি 3টা আপনার যে কোনো 3টা কালার, আপনি একটু লাইট, আর একটু বেশি ডার্ক, আর একটু বেশি ডার্ক, তিনটা পাইপিং ব্যাগে নিয়ে এই 3 ছিদ্র দিয়ে ভরে এদিক দিয়ে, তারপর এদিক দিয়ে এটা যদি আপনারা ফ্রস্টিংটা সাজান, দেখবেন খুব সুন্দর শেড হয়ে তারপর বের হবে। সো এইটা আপনারা শেডের জন্য ইউজ করতে পারেন। আচ্ছা, আর আরেকটা জিনিস খুবই অ্যাভেলেবল দোকানগুলোতে, সেটা হচ্ছে এই ধরনের নজল যে বক্সগুলো পাওয়া যায়। এখানে অনেকগুলো নজল থাকে, একটা পাইপিং ব্যাগ থাকে,
নর্মালি যারা আসলে নতুন নতুন শেখা স্টার্ট করেন তারা মনে করেন এটাই ইজি, এটা কেনেন, বাট আমি আসলে পার্সোনালি এটা পছন্দ করি না। তার কারণ হচ্ছে এর চেয়ে খুচরা কিনে নেওয়াটা বেটার। কারণ এই পাইপিং ব্যাগ আপনি একদিন দুদিন ইউজ পরে আর ইউজ করতে পারবেন না, এটা 2 দিন পরে ফেটে যায়। আর হচ্ছে এটার কোয়ালিটি মোটামুটি আসলে খুব বেশি যে ভালো তা না, মোটামুটি কোয়ালিটির। সো আমি বলবো যে আপনারা ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল নজল এবং পাইপিং ব্যাগ কিনে নেন বেশি করে, ওইটাই আপনাদের জন্য বেটার হবে। আচ্ছা, এরপরে আর কি আছে? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাটার পেপার এবং প্লাস্টিক র্যাপ। বাটার পেপারটা খুবই এসেনশিয়াল একটা জিনিস। সেটা হচ্ছে আপনি যখন যে কোনো ধরনের কেক বানাবেন, আপনার বাটার পেপারটা যদি থাকে আপনার কেকটা ডিমোল্ড করতে ইজি হবে। এবং যারা চুলায় কেক করেন অনেক সময় বলেন যে কেক অনেক সফট হয়েছে কিন্তু নিচে পোড়া লেগে গেছে। সো এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে বাটার পেপার। আপনারা যদি নিচে বাটার পেপারটা দেন তাহলে কিন্তু এটা আপনারা কেকটাকে পোড়া থেকে প্রোটেক্ট করবে। হ্যাঁ, এটা কিন্তু নিচে পোড়া লাগবে না। 2 নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে আপনি কেকটা খুব ইজি ওয়েতে ডিমোল্ড করতে পারবেন। সো বাটার পেপারটা থাকলে আপনাদের জন্য ভালো, আর না থাকলে আপনারা বাসায় অল্টারনেটিভ ওয়েতে বাটার পেপার তৈরি করতে পারেন। সেটার টেকনিক আমি আপনাদের সাথে একদিন শেয়ার করবো, কীভাবে আপনারা বাসায় খুব ইজি ওয়েতে বাটার পেপার তৈরি করতে পারেন। আর প্লাস্টিক র্যাপটা আমরা কি পারপাসে ইউজ করছি? কেক ময়েস্ট রাখাটা খুবই ইম্পর্টেন্ট। কেক বানানোর সময় সফট হয় কিন্তু পরে কমপ্লেন করা হয়, বলা হয় যে কেক হওয়ার পরে খুব সফট হয়েছিল, একটু পরে দেখি হার্ড হয়ে গেছে, বা পরের দিন যখন সাজাতে গেছি বা ডেকোরেট করতে গেছি দেখি কেক হার্ড হয়ে গেছে। সো এটা থেকে আসলে প্রোটেক্ট করার ওয়ে কি? সো কেক ময়েস্ট রাখার টেকনিক যেটা, সেটাও আমার ভিডিওতে আছে, ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিতে আমি শেয়ার করেছি। সেটা হচ্ছে আপনারা কেকটা বেক করার পর ওভেন থেকে বের করে সাথে সাথে এরকম প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে আটকে মুড়ে রাখবেন। হ্যাঁ, তাহলে হবে কি ভিতরে কেকের যে মানে ময়েস্ট ব্যাপারটা, এই জিনিসটা নষ্ট হবে না। ভিতরের যে টেম্পারেচারটা এটা বাইরে আসবে না, এবং বাইরে যে ফ্যানের বাতাস বা নর্মাল যে বাতাস সেটা ভিতরে যাবে না, যার কারণে হবে কি ইনট্যাক্ট থাকবে জিনিসটা, এবং কেকটা অনেকক্ষণ সফট থাকবে এবং ময়েস্ট থাকবে। আপনারা চাইলে আমার ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটা আরেকবার দেখতে পারেন। রেসিপিতে আমি কেকটা যেদিন বানিয়েছিলাম, ডেকোরেট করেছিলাম, তারপর দিন বিকালবেলা, ততক্ষণ কিন্তু এটা প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়ানো ছিল এবং কেকটা অনেক সফট ছিল, যেটা আমি আপনাদেরকে প্রেস করে দেখিয়েছি ভিডিওতে। সো এজন্য হচ্ছে প্লাস্টিক র্যাপটা থাকলে ভালো। যদি প্লাস্টিক র্যাপ না থাকে তাহলে কি করবেন, যে কোনো এয়ারটাইট বক্সে কেকটা রেখে দিতে পারেন, সেটা ফ্রিজে অথবা বাইরে, সেটাও ভালো থাকবে। আচ্ছা, এই গেল আমাদের বেসিক বেকিংয়ের ইউটেন্সিলস নিয়ে কথা। আমাদের যেই জিনিসগুলো থাকলে আমাদের বেকিংয়ের জন্য ভালো এবং আমাদের নিজেদের কাজে সুবিধা হবে। এখন কথা বলবো ইনগ্রিডিয়েন্টস নিয়ে, যেই ইনগ্রিডিয়েন্টসগুলো ম্যান্ডেটরি এবং আপনাদের থাকতেই হবে একটা কেক পারফেক্টলি তৈরি করার জন্য বা বেকিংয়ের জন্য। সেটা কি? নর্মালি তো আমাদের কেক বানাতে কী কী লাগে আমরা জানি। ময়দা লাগে, সাথে মাখন, মাখনের অল্টারনেটিভ হিসেবে আমরা বাসায় যদি ঘি থাকে ঘি ইউজ করতে পারি, অথবা যদি রিচনেসটা কমাতে চাই তাহলে ঘিয়ের সাথে কিছুটা তেল অ্যাড করতে পারি। বাট আপনি যদি খুব সুন্দর বাটারি স্মেলের, বাটারি টেস্টের একটা কেক বানাতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো বাটার দিয়ে বানাতে। এটার টেস্টটা কিন্তু অনেক গুণ ডিফার করে বাটার দিয়ে তৈরি করা কেক এবং তেল দিয়ে তৈরি করা কেকের। সো বাটার তো লাগছে, সাথে চিনি থাকে, ডিম থাকে, যেগুলো নর্মালি একেবারে ইনগ্রিডিয়েন্টস, সেগুলো তো থাকছে। এর বাইরে আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে কি কোকো পাউডার, আইসিং সুগার, তারপরে হচ্ছে ভ্যানিলা এসেন্স, বিভিন্ন ধরনের ফুড কালার্স, চকলেট, হুইপড ক্রিম, তারপর রেগুলার ক্রিম, ক্রিম চিজ। মানে আমাদের বেসিক কেক বানানোর ইনগ্রিডিয়েন্টস ওগুলো আমাদের বাসায়ই থাকে, কিন্তু এর বাইরে যেগুলো আমাদের লাগে একটু ডিফারেন্ট ওয়েতে, একটু মানে রিচ করার জন্য কেকটাকে বা একটু সাজানোর জন্য, সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো। সো প্রথমেই যাচ্ছি খুব এসেনশিয়াল একটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে, সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার নিয়ে একটা কোয়েরিজ ছিল, সেটা হচ্ছে বেকিং পাউডার এবং বেকিং সোডা এই দুটার কাজ কি। সো অনেকে বলে থাকেন বাসায় বেকিং পাউডার নাই, বেকিং সোডা দিলে হবে, বা বেকিং সোডা নাই, বেকিং পাউডার দিলে হবে। সো মেইন কথা হচ্ছে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটা অলমোস্ট সেম জিনিস হলেও দুইটার পারপাস কিন্তু ডিফারেন্ট। দুইটা কিন্তু আপনারা ইউজুয়ালি খেয়াল করলে দেখবেন যে কোনো রেসিপিতে, সব রেসিপিতে কিন্তু বেকিং পাউডার ইউজেস থাকে না, আবার সব রেসিপিতে বেকিং সোডারও ইউজেস থাকে না। হ্যাঁ, তো যেখানে আপনার বেকিং পাউডার মেনশন করা থাকবেন, ট্রাই টু ইউজ বেকিং পাউডার, ঠিক আছে? তার কারণ হচ্ছে বেকিং পাউডার এবং বেকিং সোডার মধ্যে ডিফারেন্স হচ্ছে বেকিং সোডা খুবই অ্যাক্টিভ একটা জিনিস, যেটা অল্প একটু দিলেই আপনার অনেক কাজ হয়, বাট বেকিং পাউডারটা সেই তুলনায়
বেশি লাগে। নর্মালি আমরা কিন্তু দেখবো আপনারা যদি কোথাও 1 টেবিল স্পুন বা 1 টি স্পুন বেকিং পাউডার মেনশন করা থাকে, ওটা যদি আপনার বাসায় না থাকে, আপনাকে যদি মানে আর অপশন নাই থাকে বেকিং সোডা ইউজ করতেই হয়, সেক্ষেত্রে আপনি বেকিং সোডা ইউজ করতে পারেন, বাট পোর্শনটা হবে 1/3, মানে 3 ভাগের 1 ভাগ, মানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ আপনি ইউজ করবেন বেকিং সোডা। তাহলে বুঝতে পারছেন যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা ইকুয়ালস টু 1 চা চামচ বেকিং পাউডার। সো বেকিং পাউডারটা মোস্টলি ইউজ হয় কেক বানানোর ক্ষেত্রে। আর আমরা কিন্তু নর্মালি বিভিন্ন ধরনের কেক যে বানাই তার মধ্যে বেকিং সোডাটা সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে রেড ভেলভেট কেকে। রেড ভেলভেট কেকে কী কারণে ইউজ হয়? বেকিং সোডাটা আমরা এই কারণে দিই, তখন রেড ভেলভেট কেকের ভেতর যে মানে কি বলবো, মানে বাবলসটা তৈরি হয়, যে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, রেড ভেলভেট কেকের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর একটা খোপ খোপ মানে ইয়ের মতো হয়। সো ওই জিনিসটা কাজটা করে এই বেকিং সোডা, ঠিক আছে? বেকিং সোডা যার সাথে যায় হচ্ছে ভিনেগার। সো এটা দুইটা অ্যাসিড এবং এই মানে ইয়েটা মিক্স আপ হয়ে মানে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়ে, আমাদের স্কুলের 9-10-এর সায়েন্সের কথাবার্তার মতো বলছি, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হওয়ার পরে এর সুন্দর বাবলসটা আসে। সো হোপফুলি আমি একদিন আপনাদের সাথে রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো যে এটা আসলে কতটা কাজ করে। ইস্টের মতো, ইস্ট যেরকম দিলে আপনার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়, বেকিং সোডাটাও কিন্তু সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে? ডিফারেন্স হচ্ছে বেকিং পাউডার আপনার শুকনো উপকরণের সাথে কাজ করে, কিন্তু বেকিং সোডা কিন্তু আপনাকে যে কোনো একটা লিকুইডের সাথে মিক্স আপ করে তারপর কাজ করাতে হয়, ঠিক আছে? সো এটা একটা কোয়েরি ছিল। আরেকটা কোয়েরি ছিল হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা নিয়ে, আমি নোট ডাউন করে রেখেছি যেগুলো যেগুলো নিয়ে কোয়েরি এসেছিল। আচ্ছা, সেটা হচ্ছে বেকিং সোডা, আচ্ছা সেটা হচ্ছে আপনার কাছে যদি বেকিং পাউডার না থাকে, যেটা আমি বললাম যে কতটুকু দিবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনি ক্রিম অফ টার্টার আছে, যেটা হয়তো খুব একটা আমাদের ইউজ করা হয় না, যদি কারোর কাছে থাকে ক্রিম অফ টার্টারটাও ইউজ করতে পারেন, এটা হচ্ছে আপনার সলিউশন। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল বেকিং পাউডার সাবস্টিটিউট কি? বেকিং পাউডারের সাবস্টিটিউট হচ্ছে যেটা বললাম, বেকিং সোডা খুবই অল্প পরিমাণে ইউজ করতে পারেন, 1 চা চামচ হলে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। এছাড়া ক্রিম অফ টার্টার ইউজ করতে পারেন, তারপরে লেমন জুস ইউজ করতে পারেন, তারপরে টক দই ইউজ করতে পারেন, সাওয়ার ক্রিম বাটার ক্রিম ইউজ করতে পারেন। এগুলো ইউজ করা, এগুলো বেকিং পাউডারের সাবস্টিটিউট হিসেবে ইউজ করতে পারবেন। সো এই গেল বেকিং পাউডার এবং বেকিং সোডা নিয়ে কথা। ব্র্যান্ডের কথা যদি বলি, অনেকেই জিজ্ঞেস করেন যে কোন ব্র্যান্ডের বেকিং পাউডারটা ভালো। বাজারে এখন আসলে অনেক ধরনের ব্র্যান্ডই আছে, বাট আমি একটু মানে লয়াল কাস্টমার, আমি যেটা ইউজ করে ভালো লাগে আমার, আমি সেটাই ইউজ করতে থাকি বছরের পর বছর। আমি আসলে ওভাবে খুব একটা ট্রাই বা চেঞ্জ করা হয় না। সো আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং ফস্টার ক্লার্কসের সাথেই আছি। বেকিং পাউডার থেকে শুরু করে বেকিং সোডা, তারপরে হুইপ ক্রিম ট্রিটমেন্ট যা যা আছে, এসেন্স, কালার, সব কিছু আমি সবসময় ফস্টার ক্লার্কসে ইউজ করি। তখন আমি এটা আসলে আমার ভালো লাগে কাজ করে এগুলো নিয়ে, এবং আউটকামটা ভালো আসে। সো আপনারা ফস্টার ক্লার্কস ইউজ করতে পারেন। আর বেকিং সোডা এটাও একটা লোকাল ব্র্যান্ড, খারাপ না, ভালোই। সুপার শপে যেগুলো পাওয়া যায় তাদের মধ্যে থেকেই একটা। আচ্ছা, এই দুইটা গেল। এরপরে কথা বলবো হচ্ছে কোকো পাউডার নিয়ে। কোকো পাউডারও বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আছে, বাট আমি একটা জিনিস সাজেস্ট করবো আপনাদেরকে, সেটা হচ্ছে বেকিং জিনিসটা আসলে একটু ফ্যান্সি জিনিস, হ্যাঁ, এবং এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। তার কারণ হচ্ছে আমরা নর্মালি যে কোনো জিনিস রান্না করতে যতটা না খরচ হয় বানাতে, বেকিং কিন্তু জিনিসটা ওরকম না। বেকিং আপনি যে কোনো কিছু বানাতে গেলে একটু এক্সপেন্সিভ, একটু খরচ করতে হয় আপনাকে। সো খরচ করে একটা জিনিস যেহেতু বানিয়ে খাবেন, সো এটা কোয়ালিটিটা এনশিওর করা উচিত। সো আপনারা বেকিংয়ের ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ভালো কোয়ালিটি, ভালো ব্র্যান্ডেরগুলো ইউজ করা ট্রাই করবেন, তাহলে হবে কি টেস্টটা অ্যাজ ইট ইজ পাবেন। হ্যাঁ, আপনি যদি ধরেন কোকো পাউডার লোকাল একটা কোম্পানিটা ইউজ করেন, দেখা যাবে আপনার চকলেট কেকের টেস্টটা যতটা না ভালো হবে, আপনি যদি একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার দিয়ে কেকটা বানান, তাহলে কিন্তু অনেক ডিফারেন্স মানে আসবে সেখানে। এই জন্য আমি সবসময় সাজেস্ট করবো, সবাইকে বলি, আমার স্টুডেন্টদেরও বলতাম যে একটু ভালো, দাম বেশি হলেও ভালো ব্র্যান্ডের ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা উচিত। সো আমি যেটা করি, কোকো পাউডার যেগুলো প্যাকেটে পাওয়া যায় সেগুলো এরকম বের করে কাচের বয়মে রেখে দিই, যেগুলো এয়ার টাইট, বাতাস টাতাস ঢুকে না, ওগুলোতে রাখি, অনেকদিন ভালো থাকে, এবং উপরে ডেটটা লিখে রাখি, এরকম কাগজ দিয়ে ডেটটা লিখে রাখি। সো কোকো পাউডার এটা আপনারা হার্শেস আছে, ক্যাডবেরি আছে, এই দুইটা বেশ ভালো, এগুলো ইউজ করতে পারেন বাইরের। এরপরে হচ্ছে ব্রাউন সুগার, খুব মজার একটা জিনিস, খালিও খাওয়া যায়, আমি প্রায় খালিও খাই।
সেটা হচ্ছে ব্রাউন সুগার আপনার নর্মালি আমরা কি কাজে ইউজ করি, সেটা হচ্ছে যে কোনো ধরনের আমরা যদি চকলেট কেক তৈরি করি, চকলেট কেকে আপনি যদি একটু মানে আপনার যদি 1 কাপ চিনি দেওয়া থাকে, আপনি 1 কাপ চিনির জায়গায় অর্ধেক অর্ধেক করে দেন, অথবা 1.25 কাপ আর বাকিটা ব্রাউন সুগার দেন, তাহলে আপনার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, টেস্টটা খুব ভালো আসে। এটার টেস্ট অনেকটা গুড় টাইপের, আমরা গুড়ের যেরকম টেস্ট অনেকটা ওইরকম টেস্ট, খুব মানে টেস্টটাকে ইনক্রিজ করে। এরপরে আমরা চকলেট চিপস কুকিজ যে বানাই সেই রেসিপিতেও কিন্তু ব্রাউন সুগার ইউজ করা হয়। সো ব্রাউন সুগারটার সেভারাল পারপাস আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, এটা বেশ ভালো। আপনারা এভাবে সাবস্টিটিউট, চিনির সাবস্টিটিউট হিসেবে ব্রাউন সুগারটাও কিছুটা অ্যাড করে বানালে টেস্টটা ভালো আসে। সো এটা আসলে কোন ব্র্যান্ডের আমার খেয়াল নেই, প্যাকেটটা যেহেতু নাই। এরপর হচ্ছে আইসিং সুগার নিয়ে কথা বলছিলাম। আইসিং সুগারটা আসলে আমাদের লাগে বিভিন্ন ফ্রস্টিং অথবা আইসিং তৈরি করার জন্য। এগুলো বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, বাট ট্রাই করবেন ভালো একটা ব্র্যান্ডেরটা ইউজ করতে, সেক্ষেত্রে আপনার আউটপুটটা ভালো আসবে। এবং আইসিং সুগারের সাবস্টিটিউট কি, যদি বাসায় আইসিং সুগার না থাকে কোনো প্রবলেম নাই, নর্মাল যে সুগারটা থাকে ক্যাস্টার সুগার আর কি, যেটা আমরা নর্মালি খেয়ে থাকি, সেই সুগারটাকে আপনারা ব্লেন্ড করে বা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিতে পারেন, অথবা যদি কিছুই না থাকে পাটা দিয়ে পিষে একেবারে গুঁড়ো করে পাউডারের মতো করে সেটাকেও ইউজ করতে পারেন। সো এটা বিভিন্ন ধরনের ফ্রস্টিং তৈরি করার সময় কাজে লাগে। তারপরে হচ্ছে চকলেট নিয়ে কথা বলি, যেহেতু আমাদের চকলেটটা খুব লাগে, চকলেট কেক বলেন, কাপ কেক বলেন, মাফিন বলেন, যেটাই বানাই না কেন। সো চকলেট আপনার বিভিন্ন ধরনের চকলেট কিন্তু সুপার শপে পাওয়া যায়। আপনারা সুপার শপে যখন যাবেন, যে নিজেরাও খুঁজতে পারেন অথবা যারা থাকে ওনাদেরকে বললে পারবেন। নর্মাল যে আমরা চকলেটগুলো খাই সেগুলো কিন্তু আপনার বিভিন্ন ফ্লেভার অ্যাডেড থাকে, লাইক নাটস থাকে, রেজিনস থাকে, ড্রাই ফ্রুটস থাকে, বা অন্যান্য আরও অনেক কিছু অ্যাড করা থাকে। সো আলাদা কিন্তু আপনার কুকিং চকলেট বা বেকিং চকলেট বলে চকলেট পাওয়া যায় সুপার শপে, যেগুলো আপনারা বেকিংয়ের জন্য ইউজ করতে পারেন। সো ট্রাই টু ইউজ দ্যাট ওয়ান। যেমন এখানে আমার একটা আছে রেডি, নতুন, ইউজ করিনি এখনো, ক্যাডবেরি বর্নভিলের। হ্যাঁ, এটা কিন্তু বেকিং চকলেট, মানে এটা 80% কোকোয়া, মানে আপনার ডার্ক কোকো চকলেট যেটা, মানে ডার্ক চকলেট যেটা আপনি চকলেট কিন্তু কয়েক ধরনের আছে, হোয়াইট চকলেট আছে, ডার্ক চকলেট আছে, সেমি সুইট আছে, সুইট আছে। আপনার রেসিপি অনুযায়ী আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ইউজ করতে পারেন, বাট প্লেন চকলেট কেনার ট্রাই করবেন যেটাতে কোনো কিছু অ্যাড নাই। হ্যাঁ, এটা কিন্তু শুধু ডার্ক চকলেট। সো এই চকলেটগুলো মেনশন করা থাকে, যে যেমন এখানে মেনশন করা আছে ডার্ক চকলেট। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি প্লেন চকলেটগুলো কেনার ট্রাই করবেন। সাথে চকলেট চিপস অনেক সময় লাগে আমাদের কুকিজে, চকলেট তারপর হচ্ছে কাপ কেক বানাতে। চকলেট চিপসও বিভিন্ন ধরনের প্যাকেটে পাওয়া যায়, বয়মে পাওয়া যায়, আজকাল এই ধরনের বক্সে পাওয়া যায় 500 গ্রাম 1 কেজি করে। সো যাদের বেশি লাগে আপনারা একবারে বেশি করে কিনে আনতে পারেন। সো এই ধরনের চকলেট চিপসের আজকাল খুচরা ইয়েতেও পাওয়া যায়, সেগুলো নিতে পারেন, প্রবলেম নেই, ভালোই, খারাপ না। এছাড়া কেক ডেকোরেশনের বিভিন্ন আসলে ইনগ্রিডিয়েন্টস আজকাল পাওয়া যায়, বিভিন্ন ধরনের স্প্রিঙ্কলস পাওয়া যায় কালারফুল, এগুলো বাচ্চাদের মানে জন্য কিছু বানালে আপনারা ইউজ করতে পারেন, বাচ্চারা পছন্দ করে। তারপরে আরও হাবিজাবি অনেক কিছু আছে, এগুলো দেখাতে গেলে টাইম ওয়েস্ট হবে। আচ্ছা, এসেন্স নিয়ে কথা বলি। ফস্টার ক্লার্কসের এসেন্সগুলো বেশ ভালো, আমি ইউজ করি, আপনারা ইউজ করে দেখতে পারেন। ফস্টার ক্লার্কস আছে, তারপরে রেডম্যান আছে, রেনার্স আছে, বেশ কয়েকটা ব্র্যান্ড আছে। ফস্টার ক্লার্কসেরটা ভালো, আমি ফস্টার ক্লার্কসেরটা ইউজ করি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। ভ্যানিলা এসেন্স আছে, চকলেট এসেন্স আছে, বিভিন্ন ধরনের, অরেঞ্জ আছে, আর কালারও ফস্টার ক্লার্কসেরগুলো ভালো, বেশ পারফেক্টলি আসে। সো ফস্টার ক্লার্কসটা আপনারা ইউজ করে দেখতে পারেন। আচ্ছা, এরপরে আসি ক্রিম নিয়ে কথা বলি। সেটা হচ্ছে আমাদের ফ্রস্টিং বা আইসিংয়ের জন্য যে ক্রিমগুলো আমাদের প্রয়োজন হয় বা মানে যেটা তৈরি করতে হয়, সেটা ফ্রস্টিং আইসিং কিন্তু বিভিন্ন ধরনের হয়। বাটার ক্রিম ফ্রস্টিং হয়, যেটা একেবারে বেসিক, হ্যাঁ, যেটা আমরা নর্মালি মাখন এবং চিনি দিয়ে তৈরি করে থাকি। এরপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মেরাং ফ্রস্টিং হয়, যেগুলো আমরা ডিমের সাদা অংশ বিট করে ফোম করে তারপর সেটাকে আমরা ফ্রস্টিং তৈরি করি। যেমন সুইস মেরাং ফ্রস্টিং আছে, ইটালিয়ান ক্রিম ফ্রস্টিং আছে, তারপর ফ্রেঞ্চ ফ্রস্টিং আছে, তারপর ক্রিম চিজ ফ্রস্টিং আছে, চকলেট গানাশ আছে, তারপর মডেলিং চকলেট দিয়ে আপনারা কাভার আপ করতে পারেন, ফন্ডেন্ট দিয়ে কাভার আপ করতে পারেন। সো এই জিনিসগুলো এক একটা আসলে এক এক ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়। যেমন হুইপড ক্রিম যদি আমরা ইউজ করি, হুইপড ক্রিম দিয়ে যদি ক্রিম তৈরি করি, যেটা আমি অলরেডি কিছুদিন আগে শেয়ার করেছি, 3 দিন আগে একটা ভিডিও আপলোড করা আছে। হুইপড ক্রিম 2 ধরনের হয়, একটা হচ্ছে পাউডার আর একটা হচ্ছে লিকুইড। সো পাউডার যেটা আছে, নর্মালি যারা অল্প করে করেন তারা চাইলে ফস্টার ক্লার্কসেরটা ইউজ করতে পারে।
আর যারা বেশি বাল্ক অ্যামাউন্টে কিনতে চান তাদের কিন্তু এরকম পাইকারি দরেও পাওয়া যায়। সো এরকম ভেতরে ছোটো ছোটো স্যাশে প্যাকেট থাকে যেগুলো আপনারা ঠান্ডা দুধ দিয়ে বিট করলে খুব সুন্দর রেডিমেড ইনস্ট্যান্ট হুইপ ক্রিম হয়ে যায়। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, এটা বিগিনার্সদের জন্য বেশ ভালো, কোনো মানে ঝামেলা নাই, জাস্ট বিট করলেই হয়ে যায় ঠান্ডা দুধের সাথে। আর যদি লিকুইডটা ইউজ করতে চান তাহলে লিকুইডও আসলে অনেক ধরনের হুইপ ক্রিম আছে, এভারগ্রিন তো না, এভারগ্রিন আছে, তারপর ভিভো আছে, ভিভো তো আজকাল খুব ভালো মার্কেট পেয়েছে। সো ওগুলো ইউজ করতে পারেন, ওগুলো দিয়েও খুব সুন্দর ফ্রস্টিং করা যায়। এরপর যেটা হচ্ছে ক্রিম চিজটা আমরা ফ্রস্টিংয়েও ইউজ করে থাকি, তারপরে মেইন ব্যাটারেও তৈরি করে থাকি। সেটা হচ্ছে আমি সবচেয়ে বেস্ট যেটাকে বলবো, সাজেস্ট করবো এবং আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ফিলাডেলফিয়া, ইউএস ব্র্যান্ড ফিলাডেলফিয়া ক্রিম চিজ হচ্ছে সবচেয়ে ভালো। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা এরকম বক্সেও থাকে, আবার মাখনের মতো আমাদের যে আমরা বাটার কিনি সেই বাটারের মতো বার হিসেবেও পাওয়া যায়। সো আপনারা যেটা প্রেফার করেন নিতে পারেন। এগুলো 600 টাকা 700 টাকা করে পাওয়া যায়, বিভিন্ন সুপার শপে পাওয়া যায়। সো ফিলাডেলফিয়া ক্রিম চিজটা খুবই ভালো, এটা আপনারা ইউজ করতে পারেন। আর যেটা আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ফন্ডেন্ট করে না মানে করা ছিল আমার, সেটা দেখাচ্ছি। ফন্ডেন্ট দুই টাইপের হয়, সেটা হচ্ছে আপনার রেগুলার ফন্ডেন্ট আর একটা হচ্ছে মার্শমেলো ফন্ডেন্ট। রেগুলার ফন্ডেন্টটা কিভাবে করে সেটা হচ্ছে আপনার জেলাটিন, তারপরে সুগার সিরাপ, তারপরে আইসিং সুগার, এগুলো মিলিয়ে রেগুলার ফন্ডেন্টটা করে, যেটা একটু টাইম কনজিউমিং প্রিপেয়ার করাটা। আর যদি আপনি শর্টকাটে বানাতে চান, যদি একটু মানে সময় কম লাগাতে চান, সেক্ষেত্রে আপনি মার্শমেলো ফন্ডিংটা করতে পারেন, যেটা খুবই ইজি প্রিপেয়ার করা। আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো একদিন। সেটা হচ্ছে মার্শমেলো, প্লেন মার্শমেলো যেটা পাওয়া যায় সেটা লাগে, কিছুটা শর্টেনিং লাগে, ভেজিটেবল শর্টেনিং, এবং আইসিং সুগার লাগে। সো আমি এর আগে তৈরি করেছিলাম, সেটা আমি পরে এয়ারটাইট বক্সে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে আপনাদের সাথে দেখাচ্ছি, একটু কালারফুল, এটা আমি লেমন কালার করেছিলাম। সো অনেকদিন ধরেই আসলে ইউজ করা যায়। এটা ফ্রিজে আপনারা চাইলে স্টোর করতে পারবেন, পরে বের করার মানে ইউজ করার আগে কিছুক্ষণ আগে বের করে রেখে আবার সুন্দর করে আপনারা এটাকে রোল করে নিলে কিন্তু খুব ইজি ওয়েতে আপনারা আবার ইউজ করতে পারবেন। এটা বানিয়ে ফ্রিজে আপনারা রেখে দিতে পারবেন চাইলে। সো এই গেল আমাদের ফন্ডেন্ট। আর মডেলিং চকলেট তৈরি করাও খুব একটা কঠিন কিছু না, আপনার চকলেট প্লাস কর্ন সিরাপ দিয়ে আপনারা চাইলে মডেলিং চকলেট তৈরি করতে পারবেন, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফিগার তৈরি করে থাকি। লাইক আপনারা কেক টপার যে জিনিসগুলো আছে, যে কোনো কেকের উপরে ফন্ডেন্ট দিয়ে কাভার করার পর আমরা কিন্তু বিভিন্ন টপার রাখি, বিভিন্ন মানুষের শেপ রাখি, চেহারা বানাই বা বিভিন্ন ধরনের এনিমেলস বানাই। সো এই জিনিসগুলো আপনারা মডেলিং চকলেট দিয়ে চাইলে তৈরি করতে পারেন। আর কি দেখানো বাকি, চকলেট সিরাপ, এটা আসলে দেখানোর কিছু নেই, এটা রেডিমেড সুপার শপে থাকে চকলেট সিরাপ, স্ট্রবেরি সিরাপ, এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে বিজনেস যারা করেন বা করতে চান তাদের জন্য ওয়ান টাইমের কিন্তু সুন্দর সুন্দর মোল্ড পাওয়া যায়। হ্যাঁ, আপনারা যে কোনো ধরনের মুজ অথবা শর্ট কেকগুলো যেগুলো, সেগুলো এই ধরনের যে ওয়ান টাইম কাপগুলো থাকে বা জারগুলো থাকে, এগুলোতে খুব সুন্দর করে সার্ভ করে মানে ইউজ করতে পারেন। ঠিক আছে, তখন দেখা যায় যে আপনি এমনিতে দিলে হয়তো এটা শেপটা নষ্ট হয়ে যেতে পারে অথবা ভেঙে চলে যেতে পারে। সো এই ধরনের ওয়ান টাইম যে একটু মানে মজবুত, একেবারে প্লাস্টিকের না বাট একটু মজবুত কোয়ালিটির বিভিন্ন ধরনের শেপের শর্ট গ্লাস থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন শেপের থাকে, এগুলো আপনারা বিজনেস পারপাসে চাইলে ইউজ করতে পারেন। হ্যাঁ, এই ধরনের ছোটো ছোটো বক্স থাকে, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আসলে আপনারা একটু মার্কেটে ঘুরলে দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিস এখন অ্যাভেলেবেল আছে। এরপর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি যেটা করি নর্মালি মুজ বানালে এগুলোতে মানে সার্ভ করে ছবি তুলি, ভালোই লাগে দেখতে। এরকম ছোট ছোট জারগুলো যে নর্মালি যেগুলোতে আমরা মিয়োনেজ মানে পাওয়া যায় বা বিভিন্ন ধরনের স্প্রেডগুলো বাজারে পাওয়া যায় সুপার শপে। সো এগুলো খাওয়ার পরে আমরা কিন্তু নর্মালি বোতলগুলো ফেলেই দিই, বাট আপনি ফেলে না দিয়ে এটাকে রেখে কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন, বিভিন্ন মুজ ডেজার্ট সাজালে খুব ভালো লাগে দেখতে। আচ্ছা, এই গেল বেসিক কথাবার্তা, যেগুলো ছাড়া আসলে আমাদের বেকিংটা মানে পারফেক্ট হবে না। বিটার নিয়ে একটু কথা বলি, তখন বিটার নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে বিটার ছাড়া কি মানে ব্যাটার হয় কিনা অথবা ক্রিম হয় কিনা। সেটা হচ্ছে আপনার হবে না যে তা না, হবে। আপনি চাইলে ব্লেন্ডারে ট্রাই করে দেখতে পারেন, আমি আসলে কখনো ট্রাই করিনি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাট আমার কাছে যেটা মনে হয়, ব্লেন্ডারের কাজ আর বিটারের কাজ কিন্তু সেম না, দুইটার কাজ ডিফারেন্ট, হলেও কিন্তু পারফেক্ট হবে না। হ্যাঁ, আপনার ক্রিমের যে সফট পিকটা আসে, যেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিওতে, স্পঞ্জ কেকের অথবা ক্রিমের ভিডিওতে, যে
আমরা বিট করার পরে যদি এটা উল্টে দেওয়ার পর যদি দেখি যে এটা পড়ে যাচ্ছে না, তার মানে আপনার ক্রিম পারফেক্ট বা ব্যাটারটা পারফেক্ট। সো এই যে পারফেক্ট মানে হয়েছে বা সফট পিকটা যে এসেছে, এটা কিন্তু বিটারের কারণে এসেছে। সো ব্লেন্ডারে করলে আমার মনে হয় না এটা এতটা পারফেক্ট হবে। সো ব্লেন্ডার কিন্তু খুব বেশি দাম না, আজকাল কিন্তু আমরা এমনিতে অনেক মানে আদায় কাছে টাকা পয়সা নষ্ট করি, ঠিক আছে। সো আপনার যদি প্যাশন থাকে, আপনি যদি করতেই চান রান্না বান্না, আপনার বেকিং যদি শখ থাকে, সো আপনি একটু টাকা জমিয়ে কিন্তু এরকম ছোটো ছোটো জিনিসগুলো কিনে ফেলতে পারেন। যেমন বিটার কিন্তু এখন অনেক সস্তায় পাওয়া যায়। আমার বিটারটা এটা হচ্ছে র্যাঙ্কস কোম্পানির। আমি 2011-এ কিনেছিলাম 1800 বা 1600 থেকে 1800 এর মধ্যেই ছিল প্রাইসটা। এটা আমি আজকে 10 বছর ধরে ইউজ করছি উইদাউট এনি ইন্টারাপশন। আমার এখন পর্যন্ত এটা আল্লাহর রহমতে নষ্ট হয়নি বা কোনো ঝামেলা হয়নি, কোনো মেকানিক্সের কাছে নিতে হয়নি, ওদের শোরুমে নিতে হয়নি, কিছুই করতে হয়নি। জাস্ট একটু যত্ন করে ইউজ করেছি, প্রতিবার ইউজ করার পর সুন্দর করে আবার মুছে ক্লিন করে রেখে দিয়েছি। আল্লাহর রহমতে 10 বছর ধরে ইউজ করছি, ইনশাল্লাহ আরও 10 বছর যাবে। সো মাত্র 1600 না, যেন 1800 টাকা দিয়ে কিনেছি, কিন্তু এটা অনেকদিন ধরে কিন্তু আমাকে খুব সুন্দর একটা সার্ভিস দিচ্ছে। সো আপনারা চাইলে একটা বিটার কিনে নিতে পারেন, এর চেয়ে কমেও কিন্তু পাওয়া যায়। মিয়াকোর বিটার অ্যাজ পার আই রিমেম্বার 1200 টাকা করে, 1200 টাকা করে আমি যতটুকু জানি। সো মিয়াকোর বিটারও কিন্তু বেশ ভালো, খারাপ না কোয়ালিটি। সো আপনারা 1200 টাকা দিয়ে একটা বিটার কিন্তু চাইলে ইজিলি কিনে নিতে পারেন, যেটা আপনাদেরকে অনেকদিন সার্ভ করবে। বিটারের সাথে দুইটা এরকম থাকে, একটা হচ্ছে আপনার ফোম তৈরি করার বা বিট করার, যেটা নর্মালি এরকম থাকে, হ্যাঁ, 4টা ধার থাকে, 1টা 2টা 3টা 4টা। এটা দিয়ে আমরা যে কোনো ব্যাটার তৈরি করতে পারি অথবা ক্রিমের ফ্রস্টিং রেডি করতে পারি। আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে এরকম স্পাইরাল। এটার কাজ হচ্ছে ডো তৈরি করা। আপনারা যখন যে কোনো ব্রেডের ডো তৈরি করবেন, সেটা পাউরুটি হতে পারে, পিৎজা ডো তৈরি হতে পারে, শর্মার ডো হতে পারে, মানে যে কোনো ধরনের ডো যখন তৈরি করবেন তখন আপনারা এই স্ট্যান্ডটা ইউজ করতে পারেন। এটা দিয়ে খুব সুন্দর ডো তৈরি করা যায়, ঠিক আছে। সো আপনার এই একটা বিটার দিয়ে আপনারা কিন্তু 2টা পারপাস সার্ভ হচ্ছে। সো আপনারা একটা বিটার কিনে নিতে পারেন। আর ওভেন নিয়ে এর আগে আমি একদিন অনেক ডিটেলসে কথা বলেছিলাম, পাউন্ড কেক যেদিন শেয়ার করেছি রেসিপি, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, ওখানে ওভেনের ডিটেলস আমি বলেছি। বেকিংয়ের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে ইলেকট্রিক ওভেন। আপনি ওভেন যদি কিনতে চান, আপনি আগে চিন্তা করবেন, ডিটারমাইন হবেন যে আপনি আসলে কি পারপাসে ওভেনটা কিনতে চাচ্ছেন। আপনার যদি পারপাস হয় যে আমি ওভেনে কেক, পিৎজা, এগুলো করব, পাস্তা করব, তাহলে ইউ শুড গো ফর ইলেকট্রিক ওভেন। তখন ইলেকট্রিক ওভেন হচ্ছে সবচেয়ে বেস্ট আউটপুট আসে আপনার বেকিংয়ের জন্য। আর যদি আপনার মাল্টিপারপাস মানে পারপাস থাকে যে আমি বেকিং করব, আবার রান্নাও করব, আবার খাবারও গরম করব, আমার অনেকগুলো কাজ করতে হবে, সেক্ষেত্রে ইউ শুড চুজ মাইক্রোওয়েভ ওভেন উইথ কনভেকশন অপশন। হ্যাঁ, আপনি যদি শুধু মাইক্রোওয়েভ কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খাবার গরম করতে পারবেন আর হয়তো রান্না করতে পারবেন, বেকিং কিন্তু হবে না, পারফেক্ট হবে না, নষ্ট হবে। আর যদি আপনি উইথ কনভেকশন নেন, সেক্ষেত্রে আপনার কুকিংয়ের সাথে, খাবার গরম করার সাথে আপনার অনেকগুলো অপশন থাকবে, আপনি যেটা দিয়ে ডিফ্রোস্ট করতে পারবেন, বেকিং করতে পারবেন, গ্রিল করতে পারবেন। সো ইট ডিপেন্ডস অন ইউ, আপনি আসলে কি চাচ্ছেন। সো আপনি যদি মানে সাজেস্ট করি বেকিংয়ের জন্য ইলেকট্রিক ওভেন হচ্ছে বেস্ট, এটার কোনো অল্টারনেটিভ নাই। আর ওভেনের জন্য, ইলেকট্রিক ওভেনের জন্য সবচেয়ে ভালো ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশে মিয়াকো। মানে মিয়াকো ব্র্যান্ডটা এমন যেটা আপনাকে খুব কম বাজেটে খুব ভালো একটা জিনিস ওরা আসলে প্রোভাইড করে। সো আমি প্রথম যে ওভেনটা কিনেছিলাম সেটা ছিল স্যামসাংয়ের, তারপর আমি তখন ওটা কিনেছিলাম মাইক্রোওয়েভ উইথ কনভেকশন সহ, যেটাতে আমার অনেকগুলো পারপাস সার্ভ হতো। আচ্ছা, মুশাররত আপু বলেছে কয়েকদিন আগে মাত্র মাইক্রোওয়েভটা কিনছি, না বুঝা। আচ্ছা আপু, সমস্যা নেই, যদি কিনে ফেলেন তাহলে তো কিছু করার নেই। আপনি দেখেন আপনার প্রত্যেকটা ওভেনের সাথে কিন্তু একটা মানে বুকলেট টাইপ থাকে, যেখানে ডিটেলস সব শেয়ার করা থাকে যে এই ওভেনের পারপাসটা কি কি করা যাবে। সো আপনি ওইটা পড়েন, খুব সুন্দর করে A to Z পড়ে দেখেন ওখানে কি বলা আছে। সো আপনারা যদি কনভেকশন সহ কিনেন তাহলে কিন্তু আপনার সব পারপাস সার্ভ হয়ে যাচ্ছে। সো আমার ওই ওভেনটা আমি সেই 2011-এ কিনেছিলাম, জানুয়ারি মাসে ট্রেড ফেয়ার থেকে, স্যামসাংয়ের শোরুম থেকে। সেটা বেশ ভালো, এইটার মতোই ছিল সাইজ, মানে এখনো আছে। ওইটাতে আমি বেকিং করতাম, বেকিংও খুব সুন্দর হতো, রান্না করলে, গ্রিল করলে সেগুলো পারফেক্ট হতো, খাবার গরম করা যেত, ডিফ্রোস্ট করা যেত, মানে অল পারপাস সার্ভ হতো। ওইটা পড়েছিল তখন আপনার 20,000 বা 22,000-এর মতো, কিন্তু আমার কিন্তু এখনও সেটা ঠিক এই বিটারটার মতোই উইদাউট এনি ইন্টারাপশন বা ডিস্টার্ব আমি কিন্তু খুব ভালোভাবে ইউজ করছি। আমার এখন পর্যন্ত ওইটাকে ডাক্তারের কাছে নিতে হয়নি। সো এই জন্য আমি বলবো, যখনই আপনারা কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনবেন,
অবভিয়াসলি ইউ শুড গো ফর এ গুড ব্র্যান্ড। সো ভালো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স জিনিস কিনলে এটা কিন্তু আপনাকে বছরের পর বছর সার্ভিস দিবে, যেটার আপনার কোনো মানে ঝামেলা হবে না, ঠিক আছে। আর যদি ইলেকট্রিক ওভেন কিনতে চান তাহলে অবশ্যই চোখ বন্ধ করে মিয়াকো থেকে কিনবেন। মিয়াকোর অনেক জায়গায় শোরুম আছে, একটু দেখে শুনে ভালো দেখে কিনবেন। যেমন আমি এই ওভেনটা খুব বেশি দিন হয়নি কিনেছি, 1 বছরের মতো হয়েছে। এটা বেকিং ছাড়াও গ্রিলের অপশনও আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা নর্মালি যে পুরো মুরগিটি গ্রিল করি বাইরে বিভিন্ন দোকানে যে আমরা শর্মা খেয়ে থাকি, যে মুরগিগুলো বা গ্রিল খেয়ে থাকি, এরকম একটা স্ট্যান্ড আছে। এই স্ট্যান্ডে আপনি পুরো আস্ত মুরগি ভরে তারপর এটা গ্রিল করতে পারবেন এবং এটা এভাবে চারপাশ দিয়ে ঘুরতে থাকবে। সো এই জিনিসটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে শর্মা বানানোর জন্য, গ্রিল করার জন্য, যার কারণে আমি এই ওভেনটা নিয়েছি। আপনারা চাইলে শুধু বেকিংয়ের জন্য নিতে পারেন। ইলেকট্রিক ওভেন খুবই চিপ প্রাইসে পাওয়া যায়, 3000 3500 টাকা থেকে স্টার্ট হয়, 4000 5000 টাকা খুব ভালো এবং মানে মিডিয়াম সাইজের ওভেন পাওয়া যায়। এখন আপনারা যেহেতু বাসায় যদি কিনতে চান বাসার ইউজেসের জন্য, তাহলে কিন্তু খুব বেশি বড় ওভেন প্রয়োজন নেই। আমি যেহেতু রান্নার ক্লাস নিতে হয় বা আমার মানে যেহেতু অন্য পারপাস আছে, যার কারণে আমি একটু বড় সাইজেরটা নিয়েছি এবং গ্রিলিং অপশনটাও নিয়েছি, যার কারণে এটি একটু এক্সপেন্সিভ হয়েছে। সো আপনারা ওভেন দেখে শুনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আচ্ছা ফ্লাওয়ার নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে রেগুলার ফ্লাওয়ার কি, অল পারপাস ফ্লাওয়ার কি, আর সেলফ রেজিং ফ্লাওয়ার কি। রেগুলার ফ্লাওয়ার হচ্ছে নর্মাল যে ময়দাটা আমরা যেটা দিয়ে আসলে রুটি পরোটা করে থাকি সেটা। অল পারপাস ফ্লাওয়ার হচ্ছে যেটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। অনেক ময়দা কিন্তু আছে সেপারেট করা থাকে অনলি ফর ব্রেড ফ্লাওয়ার বলে, তখন ওগুলোতে আপনার প্রোটিন বা গ্লুটেনটা বেশি থাকে, ঠিক আছে, যার কারণে সেটাকে ব্রেড ফ্লাওয়ার বলে। অল পারপাস ফ্লাওয়ার হচ্ছে আপনি এটা দিয়ে সব কিছু করতে পারবেন, ওটা কোনো স্পেসিফিক মানে আইটেমের জন্য না, আপনি ইচ অ্যান্ড এভরিথিং আপনি এটাও দিয়ে করতে পারবেন। এবং সেলফ রেজিং ফ্লাওয়ার হচ্ছে যে ফ্লাওয়ারটাতে আপনার সল্ট অ্যান্ড বেকিং পাউডার মিক্স করা থাকে, মানে আপনাকে এক্সট্রা করে কেক বানানোর সময় অথবা কুকিজ বানানোর সময় মানে এটা ফোড়ানোর জন্য কিছু দিতে হচ্ছে না, বেকিং পাউডার অথবা বেকিং সোডা ওইটাতে অলরেডি দেয়া থাকে, যার কারণে সেলফ রেজিং ফ্লাওয়ার মানে হচ্ছে এটা অটোমেটিকলি রেজ করবে, যার কারণে বলা হয় সেলফ রেজিং ফ্লাওয়ার। সো এটা ছিল একটা কোয়েরি। এরপরে ছিল হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা নিয়ে, সেটাও আমি বলেছি। সাবস্টিটিউট কি বেকিং পাউডার সেটাও বলেছি। আচ্ছা, পাউন্ড কেক এবং স্পঞ্জ কেকের ডিফারেন্স জানতে চেয়েছেন একজন। পাউন্ড কেক এবং স্পঞ্জ কেকের ডিফারেন্সটা বলি, একেবারে মানে বেসিক কথা যেটা, স্পঞ্জ কেকে আপনার ডিমের পরিমাণ বেশি থাকবে এবং কেকটা খুব লাইট এবং ফ্লাফি হবে। লাইট এবং ফ্লাফি মানে কি, কেকটা খুব হালকা হবে, খুব বেশি ওয়েট হবে না এবং ফ্লাফিনেস থাকবে, ভেলভেটি হবে কেকটা, মানে আপনারা এরকম করে প্রেস করলে এটা কিন্তু চুপসে যাবে, আবার ছেড়ে দেওয়ার পরে এটা মানে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসবে। এটা কি কারণে হয়, তখন আমরা স্পঞ্জ কেক তৈরি করলে প্রথমে ফোম তৈরি করি, ডিমের সাদা অংশটা আলাদা বিট করে ফোম তৈরি করে তারপর বাকি জিনিসগুলো দিয়ে 1 বাই 1 কেকটা তৈরি করি, যার কারণে এটা খুব সফট হয়, ভেলভেটি হয় এবং ফ্লাফি হয়। কিন্তু পাউন্ড কেকে কিন্তু আমরা এই প্রসেসে করি না। নর্মালি পাউন্ড কেকে আমরা একসাথে দিয়ে দিই ডিমের সাদা অংশ এবং কুসুম অথবা অনেক কিছু সব কিছু একসাথে দিয়ে বিট করে বসিয়ে দিই, যার কারণে পাউন্ড কেকটা ডেন্সড হয়, মানে ঘনত্বটা বেশি থাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন পাউন্ড কেক অ্যান্ড স্পঞ্জ কেক। আচ্ছা, এরপরের কোয়েরিগুলো আমি আসলে 1 বাই 1 যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, সো আমি 1 বাই 1 এগুলো শেষ করে দিচ্ছি। কোয়েশ্চেনগুলো যেগুলো আসলে আমার কাছে এসেছিল ইনবক্সে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেটা পাউন্ড কেকে আপনার ময়দার কোয়ান্টিটিটা কিন্তু বেশি থাকে, হ্যাঁ, ডিমেরটা কম থাকে, এবং সরি পাউন্ড কেকে না, হ্যাঁ পাউন্ড কেকে ময়দার পরিমাণটা বেশি থাকে, ডিমের পরিমাণটা কম থাকে, আর স্পঞ্জ কেকে ডিমের পরিমাণ বেশি থাকে, ময়দার পরিমাণ কম থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন হচ্ছে বেকিং মেথড। বেকিং মেথড কিন্তু অনেক ধরনের আছে, যেটা আমি মাত্রই বললাম যে আমরা পাউন্ড কেকে কি করি, ফার্স্টে ফোম তৈরি করি, তারপরে কেকটা তৈরি করি। আর নর্মালি আমরা পাউন্ড কেকে সবকিছু একসাথে করি। সো এটা একটা মেথড গেল পাউন্ড কেকে আর স্পঞ্জ কেকে দুইটা। তারপর একটা হচ্ছে অল ইন ওয়ান, মানে আমরা সবকিছু একসাথে মিক্স আপ করেও কিন্তু বা মানে টি কেক যেটা আমরা নর্মালি চা কফির সাথে খেয়ে থাকি সেগুলো তৈরি করে থাকি। সো এটাও একটা মেথড। আরেকটা হচ্ছে কাট অ্যান্ড ফোল্ড। কাট অ্যান্ড ফোল্ড হচ্ছে আমরা স্প্যাটুলা দিয়ে মিক্স আপ করি, এভাবে ঘুরিয়ে একটা টান দিই। সো এটাকে বলা হয় ফোল্ড অ্যান্ড কাট অথবা কাট অ্যান্ড ফোল্ড। সো এটা আরেকটা প্রসেস।
এই তো, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু জিজ্ঞেস করে ফেলেন, আর 5 মিনিটের মতো আমি থাকবো, তারপর লাইভটা ক্লোজ করে ফেলবো। আচ্ছা আচ্ছা, মোটামুটি আসলে যেগুলো নিয়ে কথা বলার ছিল মোটামুটি সবই বলে ফেলেছি। আচ্ছা, আর 2টা কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে কাপকেক এবং মাফিনের মধ্যে ডিফারেন্স কি? কাপকেক হচ্ছে আপনার সুইট হয়। কাপকেক বলতে আমরা বুঝি যেটা আমরা নর্মালি মানে কেক ছোট সাইজেরই হয়, বাট মানে আপনার সিঙ্গেল পোর্শন হচ্ছে। বাট মাফিন কিন্তু আপনার যে সুইট হবে নট নেসেসারি, এটা কিন্তু সেভারিও হতে পারে। যেমন আমরা কিন্তু ভেজিটেবল মাফিন তৈরি করি, এগ মাফিন তৈরি করি, তারপর বেকন দিয়ে মাফিন তৈরি করি। মানে এটা যে মিষ্টি হবে নট নেসেসারি, এটা কিন্তু আপনার সেভারি বা ঝালও হতে পারে। সো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আরেকটা হচ্ছে কাপকেকে আপনার ফ্রস্টিং থাকে, আর মাফিনে কিন্তু কোনো ধরনের ফ্রস্টিং থাকে না। আপনার কাপকেক আমরা নর্মালি কি করি, উপরে সুন্দর করে আইসিং দিয়ে বা ফ্রস্টিং দিয়ে ডেকোরেট করি, বাট মাফিনে কিন্তু আমরা এটা করি না। মাফিনটা কিন্তু প্লেন থাকে, ঠিক আছে, উপরে। সো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে বিস্কিট আর কুকিজের মধ্যে ডিফারেন্স কি? বিস্কিট আর কুকিজের মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনার কুকিজটা কিন্তু একটু ডেন্স থাকে পাউন্ড কেকের মতো, কিন্তু বিস্কিটটা কিন্তু অতটা থাকে না, একটু লাইট থাকে এবং ক্রিস্পি হয়। কুকিজ কিন্তু কখনো ক্রিস্পি হবে না, কুকিজ কিন্তু একটু নরম টাইপের হবে। আপনার যদি চকলেট চিপস কুকিজটা খেয়ে থাকেন তখন একটু খেয়াল করবেন, এটা কিন্তু ভাঙলে খুব সুন্দর একটা ক্রাস্টের শব্দ পাওয়া যায় না, যেটা আমরা যে কোনো বিস্কিট ভাঙলে শব্দটা পাওয়া যায়, ঠিক আছে, ক্রাঞ্চি হয়। সো এটা হচ্ছে বিস্কিট এবং কুকিজের মধ্যে ডিফারেন্স। সো হোপফুলি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। আমি আসলে নিজে যতটুকু জানি ট্রাই করছি আপনাদেরকেও ততটুকু আসলে নলেজ স্প্রেড করার হোপফুলি পারছি। যদি না পেরে থাকি রিয়েলি সরি। আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো লিনা আপু। আচ্ছা, এরপরে কি ছিল? আচ্ছা, মোটামুটি যে কোয়েশ্চেনগুলো আসলে আমার কাছে ছিল সবই আমি কভার করেছি। এখন আপনাদের কারো কোনো কোয়েরি থাকলে আমি সেটা করি। আর আমি ততক্ষণই কিছু জিনিস বলি, সেটা হচ্ছে আমার আসলে রান্না করতে পছন্দ করি, বাট শুরুটা কিন্তু হয়েছিল বেকিং দিয়ে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, মানে ছোটোবেলা থেকে তো টুকটাক রান্নাবান্না করতাম, এটা সেটা নিজের পছন্দের খাবারগুলো করার চেষ্টা করতাম। বাট আমি খুব মানে স্কুলে যখন পড়তাম, আমি স্কুল থেকে এসে দুপুরবেলা রেস্ট নিতাম আর টিভি দেখতাম। যখন আমি 2টা চ্যানেল খুব দেখতাম, আমার মোস্ট ফেভারিট চ্যানেল ছিল, একটা হচ্ছে টিএলসি আর একটা হচ্ছে ফক্স ট্রাভেলার। আমি সারাদিন বলতে পারলে টিভি দেখলে আসলে এই 2টা চ্যানেলই দেখতাম। সো ওখান থেকেই আমার কেন যেন বেকিংয়ের প্রতি আসলে ইন্টারেস্টটা গ্রো করেছিল। সো তারপর যখন একটু বড় হলাম, কলেজে উঠলাম, তারপর একটু এটা সেটা ট্রাই করা শুরু করলাম। ভার্সিটি ওঠার পরে আরেকটু অ্যাডভান্স লেভেল আর কি এটা সেটা বানানো শুরু করলাম আর কি। তো এখান থেকে আসলে আমার বেকিংয়ের ইয়েটা শুরু। সো রান্না বান্না আমার ভালো লাগে, বাট বেকিং হচ্ছে আসলে আমার প্রাণ। এজন্য আমি বেকিংয়ের প্রতি আমার একটা সফট কর্নার কাজ করে। সো আমি আগে আসলে রেগুলার ক্লাস নিতাম, মাঝখানে আমার বিয়ে, পড়াশোনা, চাকরি বাকরি সব কিছু মিলিয়ে একটা আসলে লং ব্রেক ছিল। সো হোপফুলি আমি এখন আবার স্টার্ট করেছি। আপনাদের সবার সাপোর্ট থাকলে আমি আবার ক্লাস নিয়ে স্টার্ট করব আফটার এন্ডিং অফ দিস প্যান্ডেমিক। আসলে খুব কঠিন একটা সময় আমরা পার করছি। এই টাইমে আসলে কোনো কিছুই ভালো লাগে না, তারপরও আমি ট্রাই করছি গ্রুপটাকে অ্যাক্টিভ রাখার, আপনাদের সময়টা ভালো যেন কাটে সেভাবে আসলে ট্রাই করছি আপনাদের পছন্দ মতো রেসিপিগুলো শেয়ার করার। সো আমার বেকিং রেসিপি আমি স্টার্ট করলাম একেবারে মানে স্ক্র্যাচ থেকে, যে যাদের বাসায় কিছুই নাই, ওভেন নাই, তারা কি কেক খাবে না? অবশ্যই খাবে। তো কিভাবে খাবে? চুলায় তৈরি করে খাবে। সো এই জন্য আমি আমার সেই রেসিপিটা শেয়ার করলাম যে চুলায় কীভাবে আপনারা পারফেক্ট একদম ওভেনের মতো পারেন। সাথে আমি একটা ফ্রস্টিং দেখিয়েছি, ইনস্ট্যান্ট কুইক ফ্রস্টিং, যেটা একেবারে অ্যামেচার যারা একেবারেই কিছু পারেন না তারা হুইপ ক্রিম দিয়ে খুব ইজি ওয়েতে একটা ফ্রস্টিং রেডি করে সেই চুলায় তৈরি কেকটা সাজিয়ে কিন্তু ইজিলি, ধরেন এখন যেহেতু লকডাউন চলছে, হ্যাঁ, পেস্ট্রি শপ কিন্তু সব অফ এখন, তাই বলে কি আপনাদের বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশন বন্ধ থাকবে না। সো আপনারা কি করতে পারেন, এই ধরনের স্পেশাল অকেশন বা ডেতে নিজে করে একটা পারফেক্ট কেক তৈরি করে ফ্রস্টিং দিয়ে সাজিয়ে তারপরে ফ্যামিলি মেম্বার্সদের কাছে বা সবার সামনে প্রেজেন্ট করতে পারেন। সো এটা দিয়ে আমি শুরু করলাম। এরপরে ইনশাল্লাহ আরও আমার যেহেতু ভালো ভালো রেসিপি আছে যেগুলো আপনাদের ভালো লাগবে, যেগুলো আমি ক্লাসে করাতাম বা যেগুলোর আমি রেসপন্স ভালো পেয়েছিলাম, সেগুলো 1 বাই 1 আপনাদের সাথে শেয়ার করব। এরপরেও আপনাদের কাছ থেকে যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে যে আমি এই কেকটা দেখতে চাচ্ছিলাম, এই ফ্রস্টিংটা দেখতে চাচ্ছিলাম, সো কাইন্ডলি আমাকে জানাবেন, আমি ট্রাই করবো ওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য।
আর আজকের লাইভে আমি কতটুকু আসলে আপনাদেরকে ইনফরমেশন দিতে পেরেছি আমি জানি না। ট্রাই করেছি আমার যেগুলো মানে বলার ছিল, বা আমার কাছে মনে হয় যেগুলো নিয়ে আমি আসলে সবচেয়ে ফ্রিকোয়েন্টলি বেশি কোয়ারিজ পেয়ে থাকি, সবাই যেগুলো নিয়ে আসলে বারবার জিজ্ঞেস করে থাকে, সো সেগুলো আসলে আমি সলভ করার ট্রাই করেছি। তারপরে যদি কোনো কিছু আমার বাকি থেকে যায় আপনারা কাইন্ডলি আমাকে জানাবেন, আমি আপনাদেরকে রেসপন্স করার ট্রাই করবো, কোনো প্রবলেম নেই। আর হচ্ছে ইনশাল্লাহ আফটার মানে লাইফ ইচ অ্যান্ড এভরিথিং যখন নর্মাল হয়ে যাবে আমি আবার বেকিং ক্লাস নেওয়া স্টার্ট করব। সো যারা বেকিং পছন্দ করেন, করতে চান, শিখতে চান, স্টে উইথ মি, আমি আপনাদেরকে জানাবো। সো আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে এবং মাঝে মাঝে লাইভে এসে আপনাদের কোয়েরিগুলো সলভ করবো। সো 10:30 বেজে গেছে, আজকে অনেক থ্যাংকস ফর ওয়াচিং দ্য লাইভ অ্যান্ড হিয়ারিং মাই বক বক। অনেক কথা বলেছি, গলা ব্যথা করছে এখন। আজকে এখানেই শেষ করি। আর হচ্ছে সবাইকে মানে অনেক অনেক থ্যাঙ্কস লাইভে জয়েন করার জন্য। আর সবাই বাসায় থাকবেন, চেষ্টা করবেন, আসলে বাসায় থাকবেন বলেই তো থাকা যায় না, যখন আমি নিজে 3 মাস বাসায় বসে কাজ করার পরে এখন আমাকে অফিসে যেতে হচ্ছে সানডে থেকে। সো কিছু করার নাই, আসলে লাইফ তো চলবেই, এভাবেই চলতে হবে, এটাই আসলে আমাদেরকে অ্যাডপ্ট করে নিতে হবে। সো চেষ্টা করবেন বাসায় থাকার। আর যদি বাইরে যেতে হয় সেফটি মেজারমেন্ট, সেফটি গিয়ার এনশিওর করে তারপর যাবেন। নিজে এবং নিজে সেফ থাকার ট্রাই করবেন, ফ্যামিলি মেম্বার্সদেরও সেফ রাখার ট্রাই করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এখানে শেষ করছি, ইনশাল্লাহ সবার সাথে আবার ভেরি সুন দেখা হবে, কথা হবে। সো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।